সো আজকে আমাদের লাইভের আলোচনার বিষয়বস্তু কি, যে আমাদের এইচএসসি লাইফে কি কি ভুল হয়ে থাকে। এন্ড ট্রাস্ট মি, এটা হলো এই যে 20টা পয়েন্ট লেখা আছে, এটা আমার পুরা 2 বছরের এইচএসসি লাইফে আমি যা যা ভুল করছি এবং চোখের সামনে যেগুলো ভুল করতে দেখছি সেগুলো নিয়ে কথা বলবো এখানে। সো আমি যারা যারা এইচএসসি একাডেমিক অর্থাৎ এইচএসসি 21 ব্যাচ এবং 22 ব্যাচ, যদি 20 ব্যাচ দেখতে চাও দেখতে পারো, বাট 21 আর 22 ব্যাচ যারা হলো নতুন এইচএসসি তে উঠা বা এইচএসসি তে পড়তেছো, তোমাদের জন্য এই ভিডিওটার মাস্ট। এন্ড আমি প্রত্যেককে অনুরোধ করব যে গোটা ভিডিওটার প্রত্যেকটা পয়েন্ট দেখা, প্রত্যেকটা পয়েন্টের প্রতি ফোকাস করা, কারণ এই ভিডিওটার প্রত্যেকটা পয়েন্ট এমন এমন যে যেগুলো হলো বাস্তব ভিত্তিক, এই ভুলগুলা তোমরা অবশ্যই কোনো না কোনো ভাবে করবা। এবং আমাদের টার্গেট থাকবে যে শুধুমাত্র ভুলগুলা নিয়ে কথা বলা না, যে ভুলগুলা যে আমি করছি এখন এটা থেকে আমি কিভাবে বের হইতে পারি বা ভুলগুলা কিভাবে ঠিক করা উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা আরেকবার চেক করি কতজন মানুষজন চলে আসছে কিনা। লেটস চেক। সো 169 জন চলে আসছে, মোটামুটি ভালো ভিউ হচ্ছে, কমেন্ট করতেছে। ওকে, সো লেটস স্টার্ট। সো পয়েন্ট নাম্বার 1, এইচএসসি লাইফে কি কি ভুল হয়। একদম 1 নাম্বার পয়েন্ট আমরা বলবো যে দ্রুত বই শেষ না করা। এখন একটা কমন পারসেপশন হয়ে যেতে পারে যে আমাদের এইচএসসি লাইফের বইগুলা 2 বছর ধরে পড়ানো হয়, ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট। কিছু কলেজে পড়ানো হয় ফার্স্ট পার্ট প্রথম বছরে, কিছু কলেজে পড়ানো হয় সেকেন্ড পার্ট দ্বিতীয় বছরে। বাট যেই জায়গাটাতে আমাদেরকে ফোকাস করতে হবে অবশ্যই, যে আমাদের উচিত এই বইগুলোর ভলিউম যে লেভেলে আছে 1 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা যদি স্টুডেন্ট একটু পরিশ্রম করে। বাট কেন আমাদের প্রাইভেট টিচার বা ব্যাচরা 1 বছরে শেষ করে না? একটা সিম্পল ইকুয়েশন বুঝো, যে যদি কোনো টিচার তোমাকে একটা বই 6 মাসে শেষ করা যায়, তুমি তাকে পার মান্থ 1000 করে দিলে 6000 টাকা দিচ্ছ। বাট যদি কোনো টিচার যদি তোমাকে প্রতি বই ধরো 12 মাস করে পড়ালো, অর্থাৎ তোমার কাছে সে 10-20 মাস পড়ালো, 20 × 1000 কত হয়? 20000 টাকা পাচ্ছে সে। সো যেখানে সে 20000 টাকা ইনকাম করতে পারে, সেখানে সে কিন্তু মাত্র 7000 টাকা ইনকাম করতেছে। সো টিচারের এটা কিন্তু আর্থিক একটা স্বার্থ থাকে। সেম থিং গোস ফর অনলাইন ব্যাচেস। যে কোনো অনলাইন ব্যাচে তুমি ভর্তি হবা, এক টিচার নাকি ফিজিক্সের ভেক্টর আর গতিবিদ্যা পড়াচ্ছে 4 মাস ধরে। এই দুটো চ্যাপ্টারে এমন কোনো টপিকই নেই যেটা তুমি 4 মাস ধরে পড়াবা, বাট সে এটা এক্সটেন্ড করতেছে জাস্ট বিকজ হি ইজ গেটিং মোর মানি। তোমাকে যদি আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ারের নামে এতদিন ধরে পড়াই, তোমাকে বুঝতে হবে এখানে আমার স্বার্থ আছে। সো তোমাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, যত দ্রুত বই শেষ করবা, তুমি বই রিভিশন দেওয়ার টাইম পাবা, তুমি অ্যাডমিশনের বই পড়ার টাইম পাবে, তুমি এইচএসসি বই পড়ার টাইম পাবে, এবং তুমি এই যে বাকি 19টা ভুল যদি তুমি করে থাকো, সেই ভুলগুলো ঠিক করার টাইম পাবা। মনে রাখবা, যারা বাইরের শহরে অর্থাৎ ঢাকার দিকে বা আর একটু অ্যাডভান্স শহরগুলোতে পড়ে, তারা ট্রাই করে সবচেয়ে দ্রুত বইগুলো শেষ করার। বইগুলা শেষ করলে তোমার কনফিডেন্স লেভেলটা বা তোমাদের বাকিদের চেয়ে এগিয়ে থাকার ব্যাপারটা কতটা উপরে থাকবে, ইউ হ্যাভ নো আইডিয়া। সো স্টুডেন্ট আর টিচাররা আচ্ছা ভাইয়া আমার তো ব্যাচের টিচাররা খুব স্লো পড়ায়, আমি কি করব? তুমি যেটা করবে, আমাদের অনলাইনে প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে, অনলাইনে বিভিন্ন সুন্দর সুন্দর কোর্স আছে, যেগুলোতে ভর্তি হলে তুমি খুব দ্রুত বইগুলা শেষ করতে পারবে। ওকে, সো ফার্স্ট এন্ড ফরমোস্ট যে আমাদেরকে বইগুলা দ্রুত শেষ করতে হবে। ওকে, আচ্ছা এখানে পাখি ডাকাটা কি করতেছে একটু, উই শুড ইগনোর দ্যাট। ওকে, আমরা আমাদের নিজের কথায় ফোকাস করি। ভালোই হচ্ছে। আচ্ছা, স্কিপ করে তাড়াতাড়ি বই শেষ করা উচিত কিনা? আমি বলবো যে না, কোনো চ্যাপ্টার স্কিপ করে বই শেষ করবা না, নিজে মোটামুটি রিডিং দিয়ে বইগুলো শেষ করার ট্রাই করবা অনলাইনে। এইটার জন্য কি আছে, আমাদের এইচ কোর্সের এইচএসসি একাডেমিক 22 কোর্স আছে, যেখানে মাত্র 6 মাসে তোমাকে পুরো এইচএসসি সিলেবাস শেষ করানো হবে। 6 মাসে পুরো এইচএসসি সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে। সো দ্যাটস দ্য বেস্ট কোর্স ফর ইউ। ওকে, সো দ্যাটস দ্য মেইন থিং, যে দ্রুত বই শেষ করা। তুমি যদি এই কোর্সে এনরোল করতে চাও, তুমি এই কোর্সের ফেসবুক পেজে চলে যাও, এভরি ইনফো তুমি পেয়ে যাবে। মাত্র 6 মাসে মাত্র 2000 টাকায় পুরো এইচএসসি সিলেবাস শেষ করা। ওকে, এর পরবর্তীতে 2 নাম্বার কথা হলো অযথা অনেক প্রাইভেট পড়া, ব্র্যাকেটে বা স্ল্যাশ দিয়ে অনলাইন। সো অযথা অনেক প্রাইভেট পড়াটা কেন আমাদের একটু হানিকারক আমি বলি। যখন আমরা এইচএসসি তে উঠি, তখন আমরা দেখি কি, আমরা একের পর এক কোচিং এ যাইতে আসি সকাল থেকে। আমি নিজে দেখতাম যে সকাল 6টার দিকে আমি বের হইছি, 6টার দিকে বের হওয়ার পর থেকে আমি কন্টিনিউয়াসলি একের পর এক কোচিং এ যাইতে আসি এন্ড আলটিমেটলি আমি বাসায় ঢুকতেছি 2টা বা 3টার দিকে। ওকে, এন্ড এই সময়টার মধ্যে যেটা হচ্ছে যে আমি যখন সারাদিন প্রাইভেট বা কোচিং এর উপরে আসি, আমার নিজের যে পড়ার যে এনার্জিটুকু ছিল, সেই এনার্জিটুকু শেষ হয়ে যাচ্ছে। সো এট দি এন্ড অফ দ্য ডে আমি কিন্তু নিজের পড়ার এনার্জিটা শেষ করে বলছি, আর নিজেকে টাইম দিচ্ছি না। তারপরে কি হয়, রাতের বেলা আসে এই টিউটর আসলো, এই স্যারের পরে ওই স্যার, এই স্যারের পরে 4 থেকে 5টা স্যার পড়ার পরে
এট দি এন্ড অফ দ্য ডে আমার যতটুকু পড়াইলো বাকি টিচাররা সেটাও আমি পড়ার টাইম পাই না। এন্ড আমাদের একজন স্যার বলতেন এই কথাটা যে কামিং গোয়িং ডুইং নাথিং। তো এটা হয়ে যায় আমাদের ঘটনা যে আমরা একের পর এক প্রাইভেট পড়তে থাকি। এখন অনলাইনের ক্ষেত্রেও একের পর এক প্ল্যাটফর্মে তুমি এই প্ল্যাটফর্মে পড়ো, ওইখানে কোর্স করো, ওইখানে কোর্স করো, 4-5টা ভাইয়ার তুমি ক্লাস করো। এট দি এন্ড অফ দ্য ডে নিজেকে প্রশ্ন করো তুমি নিজেকে কতটুকু টাইম দিলা। তুমি 2-3 মাস এই জিনিসটা করে দেখো এন্ড দিন শেষে ইকুয়েশনটা আসবে যে তুমি কিচ্ছু পড়া নাই, তোমার আলটিমেটলি পড়া কিছুই হয় নাই। সো এই জন্য যেটা করবা যে অযথা অনেক বেশি প্রাইভেট পড়া বা অযথা অনেক বেশি অনলাইন কোর্স করা এই কাজটা করবা না। তোমরা নির্ধারিত কিছু টিচার সিলেক্ট করবে। অনেকে আছে কি করে টিচার একের পর এক বদলায়, এই টিচার একদিন পড়ালে এরা বাদ। এই যে এখানে যে সমস্যাটা হয় যে একজন টিচার তোমাকে যেভাবে রেডি করার টাইমটা চাচ্ছিল, যেভাবে প্ল্যানটা করছিল, তিনি সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন না, ফলশ্রুতিতে তুমি ধরা খাও। সো এট দি এন্ড অফ দ্য ডে আমাদের যেটা করতে হবে অযথা অনেক বেশি প্রাইভেট পড়া যাবে না, নির্ধারিত কিছু টিচারের প্রতি ফিক্স থাকতে হবে। এন্ড আমি যেটা করতাম যে লিস্ট মানে যত কম টিচার পড়া যায় ভালো, যে কয়টা অ্যাট লিস্ট লাগে সে কয়টা পড়া এন্ড ক্যান্সেল 1 বাই 1। মানে তোমার যখন একটা নির্ধারিত সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে বা একটা নির্ধারিত সাবজেক্টের প্রবলেম শেষ হয়ে যাবে, দেন সেই প্রাইভেটটা বা যেই টিচারটা বা সেই ব্যাচটা বাদ দাও। এখানে যেটা হবে যে তোমার নিজেকে টাইমটা দিতে হবে। অযথা একের পর এক ব্যাচে গেলাম, প্ল্যাটফর্মে কোর্স করলাম, অনলাইনে জুমে ক্লাস করলাম আর নিজেকে টাইম দিলাম না, এটা ইন্টার লাইফে অনেক বেশি ভোগাবে। ঠিক আছে, সেই দুইটা পয়েন্ট গেল। আমরা একটু রুম থেকে পাখিগুলোকে বের করার চেষ্টা করি, কারণ আমাদের হলো ক্লাসে খুব সমস্যা হচ্ছে। ওকে, ব্যাক টু দ্য ক্লাস। একটু কমেন্ট সেকশন চেক করে নেই। ওকে, আচ্ছা এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট থেকে আমরা ডাইরেক্ট একটু অন্য দিকের পয়েন্টে যাব, সেটা হলো 16 নম্বর পয়েন্টে। এই জন্য আমি বলছিলাম লাইফটা গোটাটা দেখতে, আমি যে সিরিয়াল ওয়াইজ যাব তা না। এখানে কি লেখা আছে? পড়া জমায় রাখা। জিনিসটা বুঝো, যখন তুমি একের পর এক টিচার বা অনেকগুলো টিচার পড়তেছো, তুমি নিজেকে টাইম দিচ্ছ না, তার মানে প্রতিদিন যে টিচার তোমাকে যে জিনিসটুকু পড়ায় দিচ্ছে বা তিনি যেটা তোমাকে পড়া দিচ্ছে তুমি সেই পড়াটা পড়তেছো না। এন্ড এমন কি ইকুয়েশন আসছে না যে তাই কালকে পড়বো। ইন্টার লাইফে এই জিনিসটা খুব ঘটে, কারণ এত বেশি পড়াশোনার ভলিউম হয় যে আমরা জিনিসটা কোপ আপই করতে পারি না। এন্ড কালকে পড়বো করতে করতে দিন শেষে যেটা হয় যে আমি পড়া শেষই করতে পারি না। এই জন্য আমাকে যেটা করতে হবে যে পড়া জমায় রাখা যাবে না। এই যে নিজেকে টাইম দেওয়ার ব্যাপারটা তখনই চলে আসে ইকুয়েশনটা যে পড়া জমায় রাখা যাবে না। তুমি যদি এরকম করো কালকে দেবো, এক সপ্তাহ পরে যে পড়ার ভলিউমটা জমা হবে, ট্রাস্ট মি ইউ ক্যান নেভার কোপ আপ উইথ দ্যাট। এন্ড তুমি যদি ভাবো যে ক্যালকুলাস লাস্টে পড়বো, হ্যাঁ স্যার ওটা পড়াই গেছে, অনেক সময় এরকম হয় যে কোচিং এর টিচার ক্যালকুলাস শেষ করাই গেছে, আমি ওটা দেখি নাই, আমি চিন্তা করছি আমি 1 মাস পরে দেখবো, টিচারের ওই লেকচার 1 মাস পরে মাথায় থাকবে না। সো এইচএসসি লাইফে যেটা করতে হবে, কম টিচার পড়তে হবে, কম পড়তে হবে, বাট যেটা যেদিন পড়া দিবে আমি মরি বাসি যা হয় হোক, ওই দিনকার পড়া ওই দিন আমাকে শেষ করেই শুইতে হবে, শেষ করে পরের দিনে পড়া শুরু করতে হবে। পড়া জমায় রাখা যাবে না। ওকে, সো এবার এই 16 নম্বর পয়েন্টে গেলাম। আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি। এইবার 3 নম্বর পয়েন্টে কি আছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে 4 নম্বর যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো একাধিক বইয়ের মাঝে সমন্বয় না করা। সো হোয়াট ইজ একাধিক বইয়ের মাঝে সমন্বয় না করা? এইটা কি, এই জিনিসটা কি? দেখো, যখন তুমি এইচএসসি লাইফে উঠো, তুমি আগে বোর্ডের একটা বই পড়তে, এখন তোমার 16টা রাইটার আছে। এন্ড তোমার কিছু ফ্রেন্ড অত্যাধিক কারেন্ট বিশিষ্ট, তারা যেটা করবে যে 4, 5, 6টা রাইটার পড়বে, এন্ড তুমি তার দেখা দেখি নিজেও পড়বা। অন এন এভারেজ আমরা যে কোনো বইয়ে 2 থেকে 3টা রাইটার পড়ি। 3টা রাইটার মোর দেন ইনাফ, 3-এর বেশি রাইটার পড়ার দরকার নাই, 2টা পড়লেই হয়ে যায়। ধরো তুমি 2টা রাইটার পড়লা বা 3টা রাইটার পড়লা, এখন আমাদের টিচাররা কি করে, এই রাইটার থেকে গল্প একটু, ওই রাইটার থেকে গল্প একটু, তারপর থেকে একটু, তারপর থেকে একটু, এইভাবে তারা পড়ায় দিতেই থাকে। এন্ড এট দি এন্ড অফ দ্য যেটা হয় যে যখন ধরো তোমার কলেজ পরীক্ষা চলে আসছে বা কোনো একটা চ্যাপ্টারের উপর তোমার আমি এক্সাম দিব, এবার এক্সামটা নেওয়ার আগে তুমি যে জিনিসটা রিয়েলাইজ করবে যে তুমি ধরা খেয়ে গেছো। কেন ধরা খেয়ে গেছো? কারণ আমি তোমাকে একটা চ্যাপ্টারের প্রথম একটু পড়াইছি এই বই থেকে, তারপর একটু পড়াইছি ওখান থেকে, ম্যাথ করাইছি আরেকটা বই থেকে। এই 3টা জিনিস একসাথে কোঅর্ডিনেট করা
ইটস লাইক কোয়াইট ইম্পসিবল এন্ড তোমার মনে হবে তুমি জীবনেও পড়া শেষ করে যেতে পারবা না। কলেজের প্রথম যখন হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে মাথার উপর আকাশ ভাঙে পড়ে। সো যখন তুমি একাধিক বই পড়বা, আমি যে জিনিসটা করতাম, আমি যে কোনো একটা বইকে রাখতাম মেইন বই, বাকি বই হইতো আমার সাব বই, 2 বা 3 বা যত দিক হয় হোক। আমি যেটা করতাম, আমি আলাদা করে নোট করতাম না, আলাদা করে বইয়ের মতো মার্ক করতাম না। আমি এটা হয়তো বা খুব ল্যাভিশ শোনায়, খুব টাকার গরম মনে হয় বা খুব টাকার অপচয় মনে হয়, সেটা হলো আমি অন্য বই থেকে যেগুলো এক্সট্রা ইনফো থাকতো সেগুলো আইদার নোট করে সেটা আমার বইয়ের ভিতরে লাগাই দিতাম গ্লু দিয়ে, অথবা ওই পৃষ্ঠাটা ওই অংশটুকু কাটে আমার বইয়ের মধ্যে ঢুকাই দিতাম। এন্ড এট দি এন্ড অফ দ্য ডে এই কাজ করতে করতে আমার এক একটা বই যেই সাইজে ছিল তার চেয়ে ডবল সাইজের হয়ে গেছে। আমি নাম দিয়েছিলাম প্রেগনেন্ট বই, বাট আমার ওই বইটা হয়তোবা দেখতে খারাপ, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি পরীক্ষার আগে জানি যে আমি যদি আমার ওই বইটা পড়ে যাই, ওই বইটা আমার 4টা বইয়ের ইনফো একসাথে করা আছে। বাজারে এরকম কোনো বই নাই যেটা তোমাকে একা একা ফুললি ব্যাকআপ দিবে। হ্যাঁ, মেইন বই হিসেবে কিছু বই আছে, যেমন ইসাক স্যার, হাজারি স্যার, আজমল স্যার, হাসান স্যার, এগুলো মেইন বই, বাট তারাও 100% স্বয়ংসম্পূর্ণ না। সো আইদার যখন তুমি একদম সাব বই ঢুকাবা, তুমি ট্রাই করবা সাব বইতে মার্ক না করে তোমার এইচএসসি লাইফের বইগুলো খুব সুন্দর, খুব গোছানো, কয়েকদিন পরে তুমি কেজির দরে বেচে দিলে এটা কোনো কাজের কাজ না। তুমি যেটা করবা অন্য বই থেকে ইনফো এই বই ঢুকাও, একটা কম্বাইন্ড বই আনো। একাধিক বই যদি পড়ো অবশ্যই তাদের মধ্যে সমন্বয় সাধন করো, তাইলে তোমার এইচএসসি পড়াশোনাটা স্মুথ হবে, তোমার রিভিশন দিয়ে তুমি নিজে শান্তি পাবা। ওকে, সো আই হোপ দিস পয়েন্ট ইজ ক্লিয়ার। এরপরে রিভিশন প্ল্যান না বানানো, এই পয়েন্টটাও এই বইটার সাথে কানেক্টেড। সেটা কি, যে ধরো একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, ধরো আমি তোমাকে একটা চ্যাপ্টারের পড়াশোনা পড়াই দিলাম, ধরো গতিবিদ্যা একটা চ্যাপ্টার তোমাকে পড়াই দিলাম, এন্ড আমি তোমাকে কালকে ওই একটা চ্যাপ্টারের উপর এক্সাম দিব। একটা চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া ভেরি ইজি, এটা কোনো ব্যাপারই না। তুমি 20 এর মধ্যে 18 অ্যানসার করলা। এর পরবর্তীতে আমি বললাম যে না, গতিবিদ্যা ভেক্টর 2টাই দিব। তোমার দেখবা যে 20 এর মধ্যে তোমার নাম্বার 18 না আসে, বা 17। এবার যখন আমি 6টা চ্যাপ্টার করে দিব নাম্বার আরো কমে, যখন আমি গোটা ফার্স্ট পার্ট করে দিব নাম্বার আরো কমে যাবে, নাম এবং পড়াশোনা করা আরো হার্ড হবে। এন্ড এট দি এন্ড যখন গোটা ফিজিক্সের উপর পরীক্ষা হবে আরো টাফ হয়ে যাবে। এখন একটু মাথার মধ্যে সেট করো তো, অ্যাডমিশনে কয়টা বইয়ের উপর পরীক্ষা হয়? যদি ঢাবির কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা না? এরপরে ধরো বাংলা ইংলিশে যদি অ্যাড করো তাহলে কোনো কথাই নেই। মেডিকেলের ক্ষেত্রে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ, 5টা সাবজেক্ট তোমাকে পড়ে যেতে হবে। সো এট দি এন্ড অফ দ্য ডে ইউ উইল নিড এ রিভিশন প্ল্যান। তোমার যদি রিভিশন প্ল্যান না থাকে তুমি ধরা খাইতে বাধ্য। সো যেই রিভিশন প্ল্যানটা কি, যে যখন কোন একটা চ্যাপ্টার আমি পড়তেছি আমাকে এই সব জিনিস মার্ক করতে হবে, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, মেডিকেল হোক, এই সব জিনিস আমাকে মার্ক করতে হবে যে আমি কোন কোন জিনিসগুলো পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাব। এমন অনেক সময় হয় না যে পরীক্ষার মাঝে গ্যাপ কম, এমন অনেক সময় হয় না যে আমাদের মনে হয় না যে আমি শেষ করে যেতে পারলাম না। বাট যদি আমাদের রিভিশন প্ল্যান বা রিভিশন ম্যাটেরিয়াল বানানো থাকে, যে আমি একটা বইয়ের মধ্যে লিখে লিখে রাখছি, মার্ক করে করে রাখছি কোন কোন জিনিসগুলো আমার কম মনে থাকে, কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি মার্ক করে রাখছি, সেগুলো আমি পরীক্ষার আগে রাতে রিভিশন দিয়ে যাচ্ছি। যেগুলো আমার কম মনে থাকে সেগুলো আমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাচ্ছি, যার কারণে একটা হয়তো 800 পৃষ্ঠার বই কমে আসে 100 পৃষ্ঠার বইতে হয়, কারণ আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট পার্টগুলো পরীক্ষার হয়তো 7 দিন আগে বা পরীক্ষার আগে রাতে দেখে যাবো। সো অলওয়েজ প্রিপেয়ার ইউর রিভিশন প্ল্যান বিফোর ইউর এক্সামস। পড়ার সাথে সাথে যদি রিভিশন প্ল্যান রেডি করো, এটা বেস্ট ওয়ে। 4টা পয়েন্ট গেল। তারপরে আমরা একটু কমেন্ট সেকশনে যাব। 221 জন চলে আসছে, ভালো। শেয়ার হয় না, লাইভে শেয়ার হয় না, বাট কেয়ার করা। 22 ব্যাচ, 21 ব্যাচের মেন্টরশিপ কোর্সে ভর্তি হওয়া যাবে কি? অবশ্যই সব ব্যাচেরই মেন্টরশিপ কোর্সে ভর্তি হওয়া যাবে। 22 ব্যাচ, আমি এই ভিডিওটা 22 ব্যাচ 21 ব্যাচ সবার উদ্দেশ্যে বানাচ্ছি। এটা হলো গাইডলাইন লাইভ এইচএসসি একাডেমিকের উপর, সো এনিবডি ক্যান ফলো দ্যাট। ওকে, নির্ধারিতভাবে কোনো ব্যাচকে টার্গেট করে বলার কিছু নাই, এইটুকু মাথায় যদি না থাকে তাহলে তুমি গবে। ওকে, এরপরে চলে আসি 5 নাম্বার পয়েন্ট, সেটা হলো টেস্ট পেপার অবলিক এইচএসসি সাজেশন ফলো না করা। সো তোমরা অলরেডি জানো আমাদের একটা সুন্দর সাজেশন আছে, যেটা হলো কিউএনএ এইচএসসি সাজেশন। এটা আমার লেখা প্রথম বই, এবং এই বইটার মেইন টার্গেট ছিল যে স্টুডেন্টদেরকে এইটুকু বোঝানো যে হ্যাঁ, একটা বইয়ের সব পড়তে হবে, বাট একটা বইয়ের সব টপিক ইম্পর্টেন্ট না। একটা বইয়ের সব টপিক থেকে কলেজের পরীক্ষা হোক বা এইচএসসি পরীক্ষা হোক বা অ্যাডমিশন হোক, সব টপিক থেকে কোশ্চেন আসে না। ইউ নিড টু রিয়েলাইজ দ্যাট সব টপিক ইম্পর্টেন্ট না। যেমন তোমাকে আমি যদি বলি জীববিজ্ঞানে টুনটুনি পাখির বাসা বানানো ইম্পর্টেন্ট নাকি ঘাসফড়িং এর মুখপাঙ্গ ইম্পর্টেন্ট? অবভিয়াসলি ঘাসফড়িং এর মুখপাঙ্গ। এখন এটা কিভাবে আমি বলে দিলাম, কারণ যে টুনটুনি পাখির বাসা বানানো লেম তা না, আর ওখান থেকে কোশ্চেন কম আসছে। তুমি মেডিকেল পরীক্ষার আগে অবশ্যই টুনটুনি পাখির বাসা বানানোর বর্ণনা মুখস্থ করবা না, তুমি মুখস্থ করবা লোহিত রক্তকণিকা অথবা রক্তকণিকাগুলোর ছকটা। The thing I am focusing on that
নট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমাদের এইচএসসি বা কলেজের পরীক্ষায় কোন কোন টপিক ইম্পর্টেন্ট, যেমন আমি তোমাকে যদি বলি ভেক্টর থেকে একটা টপিক থেকে কোশ্চেন আসতে পারে, ভেক্টরের কি নদী নৌকার ম্যাথ, গতিবিদ্যা থেকে একটা টপিক থেকে কোশ্চেন আসতে পারে, প্রাস, নিউটনের বলবিদ্যা, ব্যাংকিং কোণ, এই তিনটা টপিক আমি যদি বলে দিই একজন স্টুডেন্ট শুধুমাত্র তিনটা টপিকই পড়ে যায়, একটা চ্যাপ্টার পার হওয়া তার পক্ষে পসিবল। এই যে ফিজিক্স পরীক্ষা পার হওয়া তার জন্য ইজি, ম্যাথ পরীক্ষা তার জন্য পার হওয়া ইজি। সো যারা বেশি খারাপ স্টুডেন্ট তাদের জন্য এই মেথডটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সাথে সেটা হলো তার টেস্ট পেপার এন্ড মেড ইজিটা ফলো করা, বিশেষ করে তার মেড ইজি। ধরো তুমি গতিবিদ্যা পড়লা বা ভেক্টর পড়লা বা সরলরেখা পড়লা ম্যাথের ক্ষেত্রে, ওই চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছরে মেড ইজিতে কি কি কোশ্চেন আসে তার প্রথম 15 থেকে 20টা সলভ করা। এই সলভটা করার কারণে তোমার মাথায় আইডিয়া আসবে যে সরলরেখার কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসতেছে, কোন কোন টপিকগুলো তোমাকে বেশি পড়তে হবে, কোন কোন টপিক তোমার না পড়লে হবে না। মোরাল অফ দ্য স্টোরি, যে টপিক থেকে 15 বছর কোশ্চেন আসে না সেই টপিক থেকে তোমার বেলা কোশ্চেন আসবে, এটা ট্রু না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই কোন একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে টেস্ট পেপারের ব্যাপারটাও সাথে সাথে কমপ্লিট করে ফেলতে হবে। আর যদি তুমি নিজে নিজে টেস্ট পেপার মেডিজে অ্যানালাইজ না করতে চাও তাহলে তুমি অর্ডার দিতে পারো কিউএনএ এইচএসসি সাজেশন, এটার জন্য তোমাকে কিউএনএ পাবলিকেশন পেজটাতে ভিজিট করতে হবে। ক্লিয়ার? এরপরে চলে আসি আমাদের 6 নম্বর পয়েন্ট, সেটা হলো অ্যাডমিশনের পড়াশোনা না করা। সো এই জায়গাটাতে আসে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী ভাইয়ারা বা আপুরা বলবে যে এইচএসসি সময় এইচএসসি পড়াশোনায় ফোকাস কর, অ্যাডমিশনের পড়াশোনা দরকার নাই, অ্যাডমিশনের পড়াশোনা করার অনেক টাইম পাবি। ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি, মানে বিশ্বাস করো, অ্যাডমিশন টাইমে 4 মাসে কিচ্ছু করা যায় না। ইউ ক্যান ডু নাথিং, ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং। বিষয়টা হলো একটু নরমালি চিন্তা করো, যেই ছেলেটা 2 বছর ধরে অ্যাডমিশনের মাইন্ডসেট নিয়ে পড়তেছে, ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করতেছে, এভরিডে একাডেমিকের পড়ার সাথে মেডিকেলের গাইডটা দেখতেছে, তাকে কি তুমি মাত্র 4 মাসে রেটিনার মডেল টেস্টের গাইড পড়ে কাটাই দিয়ে একটা মেডিকেলের সিট নিতে পারবা? দ্য অ্যানসার ইজ নো। সেম থিং গোস ফর বুয়েট। যেই ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতেছে, ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছে, তাকে তুমি মাত্র 4 থেকে 5 মাসের প্রস্তুতিতে কাটাইতে পারবা না, এন্ড দ্যাটস এ ফ্যাক্ট। অ্যাডমিশনের পড়াশোনাটা কখনো ইভেন্ট না, মনে রাখবা এই যুদ্ধটা কখনো ইভেন্ট না, ইভেন প্লেইং ফিল্ড না এটা। মানে তুমি শুধুমাত্র তুমি পড়তেছো না অ্যাডমিশনের পড়া, তার জন্য যে একজন অ্যাডমিশনের পড়া পড়বে না এটা কিন্তু না। তুমি পড়তেছো না দেখে যে বাকিরা বসে আছে তা না। কেউ এমনও আছে যে 6 মাসে বই শেষ করে অ্যাডমিশনের পড়া শেষ করে রিভিশন দিচ্ছে, কেউ এমনও আছে যে ফার্স্ট ইয়ারের হয়ে তার চেয়ে 2 বছর সিনিয়রদের সাথে অ্যাডমিশন কোচিং করে তাদের সাথে কম্পিট করছে। দেয়ার আর পিপল লাইক দ্যাট। সো যখন তুমি একটা আনইভেন প্লেইং গ্রাউন্ডে খেলতে যাচ্ছ, তুমি যদি এইটা ভাবে নাও যে আমি পড়তেছি না দেখে বাকি কেউ পড়বে না বা এটা পড়া উচিত না, এরকম কিচ্ছু না। যেই ভাইয়া বা আপু এই কথাটা বলতেছে তার আইদার অ্যাডমিশন সে পড়ানো পারে না বা তার ক্ষেত্রে এটা কাজ করছে। বাট তোমার ক্ষেত্রে যে এই যুদ্ধের ময়দানে যেখানে সবাই আনইভেন, এক একজন এক এক অস্ত্র নিয়ে আসছে, তুমি এখানে একদম সুন্দর মতো নিয়ম অনুযায়ী গেলা, তারপর তুমি চান্স পেয়ে গেলা, জিনিসটা হবে না। So you need to understand that 4 মাসে খুব একটা পড়াশোনা করা পসিবল না। That's why we need to stay serious for 2 years. এই পয়েন্টটাতে এত এমফেসিস দেওয়ার একটাই কারণ যে পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ছোট ভাইয়া এবং আপুরা, আই রিকোয়েস্ট ইউ যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার লক্ষ্য যেটাই হোক না কেন, হোক সেটা মেডিকেল, হোক সেটা ভার্সিটি, হোক সেটা ইঞ্জিনিয়ারিং, হোক সেটা ভার্সিটি ইউনিট, এনিথিং গোস, তুমি ওই রিলেটেড অ্যাডমিশন গাইডটা ফলো করবা। অ্যাডমিশন গাইডে কি কি কোশ্চেন আছে সেটা দেখো। যে কোনো অ্যাডমিশন গাইড নিয়ে নাও, কিউএন এর ইঞ্জিনিয়ারিং সিরিজ আছে, কিউএন এর ভার্সিটি সিরিজ আছে, কিউএন এর মেডিকেল সিরিজ আছে। সেম থিং গোস ফর অন্যান্য যে কোনো গাইড সিরিজের একটা করে গাইড সিরিজ কিনো। তোমার একটা চ্যাপ্টার পড়ার পরে ওই গাইড সিরিজে কি কি কোশ্চেন আছে সেটা জানো। তুমি যদি অ্যাডমিশনের গাইডগুলো প্যারালালি কোনো একটা চ্যাপ্টারের সাথে প্যারালালি পড়া, মানে একটা চ্যাপ্টার যখন তুমি একাডেমিকের জন্য পড়বা তোমার অ্যাডমিশনের পড়াটা সাথে সাথে হবে। এখন যদি তুমি প্যারালালি পড়ো, তোমাকে আলাদা করে পড়া অ্যাডমিশনের জন্য কিছু পড়তে হচ্ছে না, তখন তুমি রিভাইজ করবা। বাট আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের পোলাপান পুরো 2 বছর এইচএসসি পড়াশোনা করে, তারা ভাবে যে তারা অলৌকিকভাবে ক্যালকুলেটর ট্রিক শিখে যাবে, তারা ভাবে যে অলৌকিকভাবে তাদেরকে মুখস্থ করায় দেওয়া হবে মেডিকেল ইনফো, কিন্তু তারা কোনোদিন সেই কাজটা ট্রাই করবে না। তারা ভাবে যে তারা 2 পৃষ্ঠার ইন্টিগ্রেশন করে যাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার আগে অলৌকিকভাবে তার সেই 2 পৃষ্ঠার ইন্টিগ্রেশন 3 আঙ্গুল জায়গার মধ্যে হয়ে যাবে। এটা হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যখন কেউ তোমাকে ভয় দেখায় বুয়েটের কোশ্চেন খুব কঠিন, মেডিকেলে চান্স পাওয়া খুব কঠিন, তাকে প্রশ্ন করো আমি কোশ্চেনটা দেখি তো কেমন কোশ্চেন আসে। মোরাল অফ দ্য স্টোরি, তুমি যে জায়গায় যুদ্ধ করতে যাবা, আমাদের প্রত্যেকের আলটিমেট টার্গেট কি অ্যাডমিশন। যুদ্ধ সম্বন্ধে আগে থেকে জানো যে আমি কি যুদ্ধ করব, কি আসবে ওখানে, ওটার পড়াশোনা আগে থেকে নাও। এই জন্য তোমরা অবশ্যই সাথে সাথে অ্যাডমিশনের প্যারালাল গাইড দেখবা। প্যারালাল গাইড কিউএনএ পাবলিকেশনের অনেক আছে। কিউএনএ পাবলিকেশন পেজে গেলে তুমি প্রত্যেকটা প্যারালাল অ্যাডমিশন গাইডের তুমি হলো সফট কপি, ডেমো পিডিএফ পাবা। ডেমো পিডিএফ দেখে তুমি অর্ডার করতে পারবে। এন্ড
দ্য থিং ইউ ক্যান ডু ইজ দ্যাট বর্তমানে অনলাইন কোর্সের যুগে অ্যাডমিশন কোর্স কিন্তু ভেরি ইজি এন্ড ভেরি অ্যাফোর্ডেবল। আমাদের এই কোর্সে মাত্র 2000 টাকার অ্যাডমিশন কোর্স আছে, প্রি অ্যাডমিশন কোর্স আছে মাত্র 1200 টাকার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। তুমি যে কোনো একটাতে ভর্তি হয়ে যাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, এন্ড ট্রাস্ট মি ম্যান, ইউ উইল ফিল লাইক এ দেবতা। মানে তোমার বাকি ফ্রেন্ডরা তোমার চেয়ে কিছু বুঝে না, আমি ফার্স্ট ইয়ার থাকতে একটা অ্যাডমিশন কোচিং করছিলাম, বাকি ফ্রেন্ডরা তোমার মনে হবে কিচ্ছু বুঝে না, তুমি তাদের চেয়ে অনেক বেশি বুঝো। এই ফিলটা কিন্তু অনেক বেশি কনফিডেন্স দেয় এন্ড বাকিদের জায়গায় রাখে। সো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ছোট ভাইয়া আপুরা, অবশ্যই পড়াশোনার একাডেমিক্যাল পড়াশোনার পাশাপাশি যে কোনো অ্যাডমিশনের পড়াশোনা করবা। ওকে, এরপরে চলে আসি 7 নাম্বার, প্রতিপাদন করা, প্রয়োগ না। ওকে, এইবার আমি একটু রাফ হয়ে যাব, তার আগে আমি একটু কমেন্ট সেকশন দেখে নিই যে আদৌ আমাদের লাইভটা চালু আছে কিনা। ওকে, সো লাইভ যথেষ্ট ভালো মানুষজন দেখতেছে, সুন্দর। লাইভটা শেয়ার করো মানুষজন, 4টা মাত্র শেয়ার হয়েছে কেন, ব্যাটার মারবো। আচ্ছা, এরপরে চলে আসি প্রতিপাদন করা, প্রয়োগ না। হোয়াট ইজ দিস? যখন আমরা এইচএসসি তে উঠি, কিছু মহাজাগতিক টিচাররা আবির্ভাব হয়, তাদের কাজ হলো প্রতিপাদন করানো। আমাকে একটা কোশ্চেনের স্ট্রেট অ্যানসার দাও যে লাস্ট 10 ইয়ার্সে কোন ভর্তি পরীক্ষায় বা কোন কলেজের পরীক্ষায় বা কোন এইচএসসি পরীক্ষায় কোন একটা সূত্র বা কোন একটা থিওরির প্রতিপাদন আসছে। ধরো আমি তোমাকে ব্যাংকিং কোণ বুঝাইলাম, খুব সুন্দর উপাংশ টুপাংশ আট করে ব্যাংকিং কোণ বুঝাই ছবিটি ব্যাট করে তোমাকে সূত্র লিখে দিলাম, tan theta is equals to v square divided by rg is equals to h ভাগ x। এই সূত্রটুকু আমি তোমাকে প্রতিপাদন করে এনে দিলাম, বাট এই সূত্র দিয়ে কয়টা ম্যাথ হয়, কোন কোন টাইপের ম্যাথ হয়, কোন কোন জায়গায় টিচার চেঞ্জ আনতে পারে, সেটা আমি বলে দিলাম না। আমি এটাও বললাম না যে কোন একটা বাসের প্রস্থ যদি 1 মিটার দেওয়া হয়, তাহলে আমাকে বাই ডিফল্ট x এর মান রাস্তার প্রস্থ বাসের প্রস্থ সমান ধরতে হবে। আমি কিচ্ছু উল্লেখ করি না এখানে তোমাকে, আমি জাস্ট তোমাকে একটা সূত্র প্রতিপাদন করে ছাড় দিছি। এট দি এন্ড অফ দ্য ডে স্টুডেন্টরা ভাবে টিচার অনেক ভালো পড়াচ্ছে, আর টিচার খুব ভালো প্রতিপাদন করাই দিছে, তোমার তো পরীক্ষার হলে প্রতিপাদন আসে না। আমাদের বুয়েট হোক, মেডিকেল হোক, ঢাবি হোক, এইচএসসি হোক, কলেজের পরীক্ষা হোক, আমাদের আসে কোনো একটা সূত্রের প্রয়োগ, অর্থাৎ ওই সূত্র দিয়ে যে টাইপের ম্যাথগুলো হয়, এই সূত্রের মানগুলো ম্যানিপুলেট করলে আমি কি ম্যাথটা করতে পারি কিনা সেটা আসে। আমাদের প্রয়োগ আসে, প্রতিপাদন না। এই জিনিসটা বুঝো। বেসিকের নামে তোমাকে যে জিনিসটা খাওয়ানো হচ্ছে সেটা হলো জাস্ট তুমি যাতে এটা দেখে অবাক হও, বাবা এই বুয়েটের ভাইয়া তো ভালো প্রতিপাদন পারে। বুয়েটের ভাইয়া ভালো প্রতিপাদন পারে তো তোমার ক্রেডিট না ভাই, তোমাকে বুয়েট দেখতে হবে যে তোমার ব্যাচের টিচার, তোমার বাড়ির টিচার, তোমার অনলাইন ব্যাচের টিচার, অনলাইন প্রাইভেটের টিচার তোমাকে ম্যাথ সলভ করায় দিচ্ছে কিনা। তোমাকে এইটা বলতেছি না যে এইটা থেকে এই 4-5টা ম্যাথ আসতে পারে, এগুলা এইভাবে সলভ করতে হয়। আমাদের বুয়েটে এই ম্যাথটা আসছিল, এই ম্যাথটা এইভাবে আমরা সলভ করছিলাম। ফোকাস অন দা প্রয়োগ, নট অন দা প্রতিপাদন। রিমেম্বার? ওকে, এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসি 8 নাম্বার পয়েন্ট, অযথা নোট বানানো। ওকে, এই দিয়ে তো আমাদের কিছু গ্রুপের পোলাপানের গায়ে রক্ত গরম হয়েছে, ভাইয়া আমি এত কষ্ট করে লাল নীল রং নোট বানায় একটা কম্পিটিশনে ফার্স্ট হলাম, আপনি কেন আমাকে অপমান করলেন? দেখো, দ্য পয়েন্ট ইজ অযথা নোট বানানো। নোট বানানো খারাপ না, বাট অনেকে এইচএসসি লাইফে উঠার পরে এটাকে অসুস্থতা পর্যায়ে নিয়ে যায়। আমার এক অসুস্থ ফ্রেন্ড ছিল, সে কোথাও চান্স পায় নাই। আমি বলতেছি না যে এইটার কারণে সে চান্স পায় না, তার আরো বাজে স্বভাব ছিল, বাট তার একটা খুব ভালো বাজে স্বভাব ছিল, সেটা কি, সে সবকিছু নোট বানায়। আমি বলতাম যে মা এটা তো বইয়ের মধ্যেই দেওয়া আছে, তুই এটা আবার লিখতেছিস কেন? ও বলছে আমি না নোট না বানাইলে পড়তে পারি না। ওরে বাবা, অনেক আছে কি ম্যাথের নোট বানায়। আরে ভাই, যেখানে কিতাবউদ্দিন স্যারের বইয়ের এত সুন্দর সলভ আছে, যেখানে ইসাক স্যারের বইয়ের শুধু সেটা না 17টা রাইটার মিলে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, যেখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলভ আছে, যেখানে এত ভালো ভালো অ্যাডমিশন গাইড আছে, why the fuck do you need notes? এইচএসসি লাইফে এত টাইম নাই, কেন তুমি নোট বানাচ্ছ? কোন একটা ভাইয়ার ক্লাস করার পরে কেন তোমার নোট বানাইতে লাগে? সেই ভাইয়ার ক্লাসের নোট তুমি কয়দিন পড়ে গেছো? তুমি পড়ো নাই, তুমি সেই ভাইয়ার ক্লাসের নোট পড়ো না। আমরা এতটা ভালো না যে আমরা পরীক্ষার আগে বই না পড়ে নোট পড়বো, এন্ড আমরা এতটাও কনফিডেন্ট না যে শুধুমাত্র নোট পড়ে যা পরীক্ষা দেব। আমার মনের মধ্যে খুঁতখুঁতা বেশ বইয়ের মধ্যে কি আছে একটু দেখি। সো রিমেম্বার, নোট তখনই বানাবা যখন এটা নেসেসারি। কোনো কারণে তোমার মনে হলো বইয়ের সবগুলা সংখ্যাগত তথ্য তোমার একসাথে লিখলে তোমার মনে থাকবে বেশি, সেটা নোট হইতে পারে। কোনো কারণে মনে হলো সবগুলা ছন্দ একসাথে করে লিখি, এটা নোট হইতে পারে। কোনো একটা টপিক কঠিন লাগতেছে, সেটাকে তুমি ইজি করে লেখা, সেটা নোট হইতে পারে। বাট যে টপিকটা তোমার লাগে না, যে টপিকটা আনইম্পর্টেন্ট, কোন একটা ভাইয়ার ক্লাস, কোন একটা টপিক তুমি ভালো বুঝো, সেটার উপর নোট বানানো বোকামি এন্ড এ ওয়েস্ট অফ ইওর টাইম। রিমেম্বার, এইচএসসি লাইফ ইজ ভেরি স্মল বাট দ্য ওয়ার ইজ এ গ্রেট ওয়ার। এখানে তুমি অযথা লাল নীল রং চঙে শিট বানাইলা, এটা দেখে তোমাকে আমি কোনো ক্রেডিট দিব না, এটা দেখে তোমাকে কেউ চান্স দিবে না। জাস্ট ইউটিলাইজ দ্যাট টাইম
ইন ইওর ওন সেক, অর্থাৎ তুমি কোনো গ্রুপে নোট না বানায় নিজের টাইমে দাও ওইটা, যে আমি পড়তেছি ওই টাইমটাতে। ক্লিয়ার? নোট বানাবার কখন, যেটা দরকার। যদি নোটের অল্টারনেটিভ থাকে অল্টারনেটিভ ফলো করবা, নোট বানাবো না। এরপরে চলে আসি 9 নাম্বার, কলেজ অবলিক প্র্যাকটিক্যাল অবসেশন। এই জায়গাটা দিয়ে কথা বলবো, বাট তারপরেও আমরা আবার একটু চেক করবো যে আমাদের আদৌ লাইফটা চলতেছে কিনা। তোর টেবিলে কেন পিসিবে? আচ্ছা, খুব খুব ফানি হয়েছে, মাই গড। মানে পোলাপান হলো ক্লাসের মধ্যে খুব ফানি হওয়ার ট্রাই করতেছো, জাস্ট ম্যান নোবডি গিভস এ ফাক তুমি ফানি এটা নিয়ে, ঠিক আছে? এটা খুব সিরিয়াস ডিসকাশন হচ্ছে, কয়েকদিন পরে চান্স পাবা না, দেখো মানুষজন তোমাকে ফানি দিয়ে জোক বানিয়ে দিয়েছে। ওকে, সো ফোকাস অন ইওর পড়াশোনা। ওকে, চলে আসি 9 নাম্বার পয়েন্ট, কলেজ এন্ড প্র্যাকটিক্যাল অবসেশন। সো আমাদের কিছু ফ্রেন্ড ছিল যাদের কলেজ নিয়ে প্রচুর অবসেশন, ওরে বাবা, কলেজের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কলেজ ড্রেস পরে কলেজে প্রতিদিন ক্লাস করছে, কলেজের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দিছে। এন্ড প্র্যাকটিক্যালের সময় আমাদের একটা মেয়ে ছিল, নাম ছিল নেত্রী। নেত্রীর নাম নেত্রী কিভাবে হইলাম বলি, আমাদের বাংলাদেশের 99% কলেজের প্র্যাকটিক্যাল ভ্যালুলেস, কোনো কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে যা করতে হয় না, তারা ইজিলি নাম্বার দিয়ে দেয়, এক্সক্লুডিং সাম এক্সট্রাঅর্ডিনারি কলেজেস। ধরো নটর ডেম, ধরো হলি ক্রস, ধরো ভিকারুননিসা, যেগুলো একদম টপ ক্যালিবার বাংলাদেশের কলেজ, যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল গুলোকে ভ্যালু দেয়, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে ক্লাসে পড়ায়, সেই বাদে বাংলাদেশের 90% কলেজের ক্লাস আদৌ নেওয়ার মতো কিনা আমি জানি না। এটা সত্য, তুমিও জানো আমিও জানি, তুমি নিজেও কয়েকদিন কলেজে ক্লাস করে বুঝছো, তা আমি খুব ভালো মতোই জানি। সো অযথাই নাটকটা কলেজে ক্লাস করবো, কলেজে প্র্যাকটিক্যাল করবো, খুব শিখবো, প্রায়োগিক জ্ঞান, এই নাটকগুলো অন্য কোথাও যায় করিও, এরা ভর্তি পরীক্ষায় আসবে না। আইদার ইউ আর অন এ টপ ক্যালিবার কলেজ, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, নোবডি ওয়ান্টস টু সি ইওর প্রায়োগিক জ্ঞান, ঠিক আছে? সবাই কলেজের পরীক্ষায় বাই ডিফল্ট, আমাদের কলেজে তো দেখছি ভাই বাই ডিফল্ট 25, আর উপস্থিত হয়েছে 25। আমরা মনে করো গোলাপ ফুল প্রস্তুচ্ছেদ করে পুরো 12 বার করেছে, গোলাপ ফুল না, জবা ফুল, আর ওই ছেলে কিচ্ছু করে না, ওয়ও 25, আমিও 25। দ্য ফ্যাক্ট ইজ, কলেজের প্র্যাকটিক্যালে বা কলেজের ক্লাসে ততটুকুই মনোযোগ দাও যতক্ষণ পর্যন্ত তোমার দরকার। যদি কলেজে অ্যাটেন্ডেন্স কাউন্ট না হয়, তোমার যদি নিজের বাসায় ভালো টিচার আছে, ভালো ব্যাচ আছে, ওখানে টাইম দাও। কলেজের প্র্যাকটিক্যাল তুমি খুব ভালো মতো করলে, টিচার খুব সুন্দর মতো সাইন দিল, তুমি 25-এর জায়গায় 30 পাবা না। তুমি প্র্যাকটিক্যাল খুব ভালো মতো করে তুমিও 25 পাবা, আমি কিচ্ছু করবো না, আমি পরীক্ষার আগে রাতে যাই স্যারের কাছে সাইন নিবো, অনেক কাছে সাইন নকল করে যায় 25 পায়। তো যেখানে যে জিনিসটা বোগাস, যে জিনিসটা এমনিও পাবা অমনিও পাবা, সেটার পিছনে টাইম দাও, দরকার নাই। আইদার ইউ আর অন এ টপ রেপুটেড কলেজ, যেগুলোতে অ্যাকচুয়ালি এগুলোর ভ্যালু আছে। ওকে, আমাদের নেত্রীর কাহিনী কি, নেত্রী কি করতো, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে বলছে, স্যার আমি না প্র্যাকটিক্যালটা একবার খাতায় লিখে আনবো, আপনি তারপর ওইটা দেখে একটু রাইট দিয়ে দিয়েন, কোনো ভুল থাকলে দেখা দেন, তারপরে আমি প্র্যাকটিক্যাল নোট খাতায় লিখবো, তারপরে আমরা এটাকে দিব, তারপর স্যারের কাছে এসে সাইন নেবে। তা নেত্রীর রেজাল্ট খারাপ না, নেত্রীও প্র্যাকটিক্যালে 25 পাইছে। আমি কি করছি, আমি পুরো জীবনে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করি নাই, একটাও না। পরীক্ষার আগে অন্য মানুষের দ্বারা প্র্যাকটিক্যাল লেখায় নিয়ে ওই প্র্যাকটিক্যালটা স্যারের কাছে সাইন নিয়ে আসছি, কারণ কি আমি কলেজের ফার্স্ট বয়, স্যার সুন্দর মতো সাইন দিয়েছে। ওই প্র্যাকটিক্যাল খাতাটা জাস্ট পরীক্ষার হলে, মানে এইচএসসি পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল, ওখানে জাস্ট শো করতে হয়েছে। আমার জাস্ট ভাইভাতে প্রশ্ন করছে, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, পড়াশোনার অবস্থা কেমন, শেষ। কত পাইছি? 25। নেত্রীর এত পরিশ্রম করে কি লাভ হলো? নেত্রী প্রায়োগিক জ্ঞান লাভ করছে নাকি? খুব আয়ন টেস্ট করতে পারে সে, ভর্তি পরীক্ষা আয়ন টেস্ট আসে না? তাহলে ভাইয়া আপনি কি প্রায়োগিক জ্ঞান কি নিরুৎসাহিত করছেন? 2 দিন পরে এটা নিয়ে তোমরা ট্রল করো আমারে। প্রায়োগিক জ্ঞান বা ল্যাবরেটরি জ্ঞানটা নেওয়ার আমাদের ভার্সিটি লেভেলটা পুরোপুরি আছে। ভার্সিটি লেভেলে ল্যাব করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে, গো ফর দ্যাট। বাট তোমার যখন এই জিনিসটা বোগাস, তুমি একটা ভালো ভার্সিটি ল্যাবে যখন কাজ করবা, তখন তুমি সেই ফিল্ডটা পাবা। তুমি কখনো একটা নর্মাল হেনতেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল্যাব বা একটা ছোটখাটো ল্যাবে কাজ করতে কেন তুমি চাবা? তুমি চাবা ভালো কোনো ভার্সিটি ল্যাবে কাজ করতে, কারণ সেই ল্যাবে কাজ করার জন্য তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনও ভালো করতে হবে। সেটার জন্য তুমি যদি প্র্যাকটিক্যাল অযথা টাইম ওয়েস্ট করো, তুমি ধরা খাবা। ক্লিয়ার? সো কলেজ এন্ড প্র্যাকটিক্যাল অবসেশনটা বাদ দাও, যদি না তোমার এটা জরুরি হয়। এরপরে চলে আসে 10 নাম্বার, স্টাডি মেট অবলিক গ্রুপ না বানানো। সো এই জায়গাটাতে একটা বাংলাদেশে গ্যাপ আছে, সেটা হলো স্টাডি মেট ব্যাপারটা বোঝা বা গ্রুপটা বোঝা। স্টাডি মেট বা স্টাডি গ্রুপ হলো এক দল বা দুইজন ব্যক্তি যারা একে অপরকে পড়াশোনার ক্ষেত্রে সর্বোচ্চ সাহায্য প্রদান করে, একে অপরের পড়াশোনার প্রবলেমগুলো শুনে, এন্ড মোস্ট অফ অল তারা একে অপরের সাথে পড়াশোনা হিংসা করে না, কিন্তু তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বিদ্যমান, যা তাদেরকে একে অপরের চেয়ে ভালো করাতে আরো বেশি অনুপ্রাণিত করে।
দ্যাটস এ স্টাডি মেট অর স্টাডি গ্রুপ। তাদের মধ্যে হিংসা হবে না। আমি যদি কোনো একটা থিওরি পড়ে যাই আমি বাকিদেরকেও বলবো, আমি যদি কোনো জিনিস একটা বুঝতে পারি আমি বাকিদেরকেও বলবো, আমাদের মধ্যে জ্ঞান শেয়ার হবে, আমরা বসে একসাথে পড়াশোনা করবো। নট লাইক দ্যাট আমরা বসে একসাথে গল্প গুজব করবো, এনিথিং লাইক দ্যাট, আমরা একসাথে বসে পড়াশোনা করবো। বাট আমাদের মধ্যে যে জিনিসটা থাকবে না সেটা হলো হিংসা। যদি তোমার স্টাডি মেট বা স্টাডি গ্রুপের মধ্যে হিংসা থাকে তাহলে ওটাকে ডাম্প করতে হবে, নতুন একটা স্টাডি মেট বা স্টাডি গ্রুপ খুঁজতে হবে। এই স্টাডি মেট থাকলে যেটা হয় যে আমরা নিজেদের মধ্যে পড়াশোনা ধরা, যেমন আমি আর জিহাদ ছিলাম স্টাডি মেট, আমরা কি করছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিজেরা শেষ করে নিজেদের পরীক্ষা নিতাম। 7 দিন অন্তর অন্তর জিহাদ আমার বাসায় এসে কোশ্চেন দিয়ে এক্সাম নিত, আমি জিহাদের বাসায় কোশ্চেন দিয়ে এক্সাম দিতাম। এইভাবে আমাদের কোশ্চেন ব্যাংকটা আয়ত্ত আসছিল। সো স্টাডি মেট হবে এরকম, তাদের মধ্যে হিংসা থাকবে না, বাট আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো যে কে বেশি পাইতে পারে, তুই না আমি, তুই না আমি, তুই না আমি। ওকে, এই জায়গাটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। যদি আমাদের একটা স্টাডি গ্রুপ থাকে, আমরা যখন অ্যাডমিশন টাইমে ফাউন্ডেড বা অন্য কোথাও কোচিং করতে যাব, তখন আমরা দেখবো যে এই গ্রুপটা আমাদের কাজে লাগতেছে। ওকে, সো দ্যাটস দ্য থিং দ্যাট আমাদের যে স্টাডি মেট অথবা স্টাডি গ্রুপটা শুরু থেকে যদি আমরা বিল্ড আপ করি, আমরা পরবর্তীতে এখান থেকে আউটপুট পাইতে পারবো। ওকে, তো আমাদের বেশ কয়েকটা পয়েন্ট বাকি আছে, তারপর আমরা একটু কমেন্ট সেকশনটা দেখে নেই, আর আমাদের লাইভের ভিউ কেমন হচ্ছে আমরা সেটাও দেখে নিই। ভাইয়া আজকে আপনার কি হয়েছে এত হাইপার? আচ্ছা, জিনিসগুলো হলো অ্যাকচুয়াল পড়াশোনার কথা বলতে গেলে বা রিয়ালিটি বলতে গেলে আমি একটু হাইপার হয়ে যাই, কারণ মানুষজন এত হলো লেম লেম সত্য কথা অনলাইনে প্রচার করবে, এত পজিটিভিটি নিয়ে আসে, বাট রিয়ালিটি কিন্তু হার্ড। ঠিক আছে, হার্ড ট্রুথ গুলো যখন একটা স্টুডেন্ট এই ভুলগুলা করে নিজের লাইফে 6-7 মাস খায়, কোনো জায়গায় চান্স পাবে না, ওই লোকগুলো কিন্তু আসে সাপোর্ট দেয় না, ওই লোকগুলো কিচ্ছু করে না। একটা স্টুডেন্টের পেজ পিছিয়ে যাবে, ওই লোকগুলো এসে অপমান করবে, বাট ওই লোকগুলো তোমাকে মিষ্টি মিষ্টি পজিটিভ কথাবার্তা বলে মোটিভেট করবে, এগুলা ভুল করাবে, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে তোমাকে এসে কোটা দিবে। সো যদি রিয়েলিস্টিক কথা বলার জন্য খারাপ হইতে হয়, আমি আজীবন খারাপ হইতে রাজি। ওকে, আচ্ছা, এখনো ভিউ হচ্ছে, লাইভ চলছে, আমরা আবার হলো পরবর্তী পয়েন্টে চলে যাই। সেটা হলো ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো মেন্টর না বানানো। সো দেয়ার ইজ এ থিং কল্ড মেন্টর। আমরা একটা ভুল করি বাংলাদেশে, টিচার আর মেন্টর দুইটা মিলাই ফেলাই। মনে রাখবে এইচএসসি লাইফের পড়াশোনা অনেক বেশি, এইচএসসি লাইফের পড়াশোনার ফিল্ড অনেক বেশি, এইচএসসি লাইফের কম্পিটিশন অনেক বেশি, অ্যাডমিশন প্রচন্ড প্রতিযোগিতামূলক, এন্ড এই জায়গায় আমাদের অনেক ইমোশনাল ব্যাপারে জড়িত থাকে। কোনো কারণে আমার মনে হলো এই চ্যাপ্টারটা আমি বাদ দিব কিনা, ভাই আমি ফিজিক্স পাই না, ভাই আমি কেমিস্ট্রি পাই না, ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে, ভাই আমার ফ্যামিলি প্রবলেম হয়েছে, ভাই আমি রাত জাগতে পারি না, ভাই আমি রাতে পড়বো না দিনে পড়বো, কত ঘন্টা পড়বো, কতক্ষণ পড়বো, এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো, এই কোশ্চেন ব্যাংকটা কিভাবে শেষ করবো, কিভাবে বুয়েটে চান্স পাবো, ভাই বুয়েটে কত পাইলে কোন সাবজেক্টগুলো পাবো, এনিথিং লাইক দ্যাট, এনি কোশ্চেন দ্যাট increases your curiosity can be answered by a mentor. আমাদের এই সব কোশ্চেনের অ্যানসার আমরা কোনো টিচারের কাছে পাই না। আমাদের টিচার কিন্তু আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার করে না। একটা সিম্পল ইকুয়েশন মিলাই দেখো, তোমার যে ফ্রেন্ড স্কুল লাইফে অনেক ভালো ছিল, হঠাৎ করে দেখলা কলেজে এসে সে খারাপ হয়েছে, এন্ড আমার উদাহরণটা মিলাই দেখো, আশপাশে এরকম অনেক ফ্রেন্ড পাবা। অ্যাডমিশন পরীক্ষাটা হোক, তুমি দেখবে যে অনেক ভালো ভালো ছেলে যার কথা তুমি জানতে যে চান্স পাবেই, সে কলেজের ফার্স্ট বয়, সে অ্যাডমিশনে যায়, কোনো জায়গায় চান্স পেল না। দিন শেষে কি হয়েছিল, তাকে কেউ এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেয় নাই, তাকে কেউ গাইড করে নাই, তাকে কেউ ভুল করলে ভুলগুলা থেকে কিভাবে বের হবে এটা বলে নাই, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে সে নিজের একটা জগৎ করে নিজের খাপে নিজের ভুলগুলোই বারবার করছেন, সে কোনো জায়গায় চান্স পায় নাই। সো একজন মেন্টরের কাজ হলো আমাকে গাইড করা, আমাকে মেন্টালি প্রিপেয়ার করা, আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, আমি যাতে কোনো ভুল না করি সেটা দেখা, এন্ড আমার একটা ইমোশনাল সাপোর্টের জায়গা আনা, যে ভাইয়া আমার পড়তে আর ভাল লাগতেছে না। এরকম অনেক সময় হয়, আমারও হয় যে আমার পড়তে আর ভাল লাগতেছে না, ওরকম হইতেই পারে, বাট সেই জায়গাটাতে আমার মেন্টর এসে বলবে যে না, কয়েকদিন ব্রেক নাও, এখন তুমি পড়তে বসো। সো উই অল নিড এ মেন্টর। আমারও মেন্টর ছিল, আমার প্রত্যেক ক্ষেত্রে, আমার এইচএসসি লাইফের মেন্টর দৃষ্টি আপু ছিলেন, দেন ভার্সিটি ইউনিট রাহাত নোমান ভাইয়া, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাকিব সাহেব ভাইয়া, মেডিকেলের ক্ষেত্রে ডাক্তার হাসান রাশেদ ভাইয়া, এরকম অনেক কয়েকজন মেন্টরের আন্ডারে আমি 24/7 ছিলাম। তারা যখন যেটা বলতো আমি সেটা মানতাম, কোনো কথা নেই কেন কিভাবে কিচ্ছু না, তারা বলছে এটা আমাকে মানতে হবে, শেষ। দ্যাটস এ মেন্টর। সো ইউ নিড এ মেন্টর। আমিও তোমার মেন্টর হইতে পারি, মেন্টর তোমার বড় ভাই হইতে পারে, মেন্টর তোমার বাবা হইতে পারে, মেন্টর তোমার প্রাইভেট টিউটর হইতে পারে, বাট মনে রাখতে হবে তোমার মেন্টর তোমাকে পড়াবেন না, তোমাকে মেন্টালি প্রিপেয়ার করবেন। দ্যাটস দ্য পার্ট অফ মেন্টর, দ্যাটস ওয়াই ইউ নিড মেন্টরস ইন এইচএসসি। বাট এই জায়গাটা বাংলাদেশে গ্যাপ।
সো মেন্টর নিজেকে একটা ফাইন্ড আউট করো, অনলাইন হোক অফলাইন হোক যেখানে হোক মেন্টর একজন ফাইন্ড আউট করো। আর যদি তোমার মনে হয় তুমি আমাকে মেন্টর হিসেবে মানতে চাও, তুমি এনরোল করতে পারো আমাদের প্রিসাইজ মেন্টরশিপ কোর্সে, যেখানে আমি যে কোনো এইচএসসি ব্যাচের মেন্টরিং করব, হোয়াটসঅ্যাপে 24/7 কানেক্টেড থাকবো, জুম লাইভ ক্লাস থাকবে এন্ড এভরি গাইডলাইন ইউনিট। যদি তোমার আমার গাইডলাইন পছন্দ হয় ইউ ক্যান এনরোল অন দ্যাট। জাস্ট সবকিছু তুমি ইনফো পেয়ে যাবা হলো এজ কোর্স ফেসবুক পেজে, যদি তুমি আমার পার্সোনাল মেন্টরশিপ কোর্সে ভর্তি হতে চাও। বাট এটা নিয়ে কোনোদিন চিন্তা করিও না আমি ইউটিউবে ফ্রি তো মেন্টরিং করব, ডোন্ট ওয়ারি। তোমার যদি মনে হয় যে এক্সট্রা কিছু দরকার তুমি পেইড ব্যাচে যাইতে পারো, নাইলে নাই। ওকে, সো মেন্টর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আমাদেরকে আরেকটা জায়গায় ফোকাস করব, সেটা হলো 11 নম্বরের পরে 18 নাম্বার, সেটা হলো লক্ষ্য ঠিক না করা। ধরো তোমার এইচএসসি লাইফে 6 মাস থেকে 1 বছর চলে গেছে এন্ড তুমি এখন পর্যন্ত কনফিউজ যে তুমি মেডিকেল করবা না ইঞ্জিনিয়ারিং করবা না ভার্সিটি এ ইউনিট করবা নাকি ভার্সিটি ডি ইউনিট করবা, ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট। সো এই জায়গাটাতে আসে যদি তোমাকে বলি যে তুমি 6 মাস থেকে 1 বছর যাওয়ার পরে এটা ফিক্স করতে পারো না তুমি কিসের কোচিং করবা, আইদার তুমি খুব মেধাবী অথবা তুমি খুব খারাপ ছাত্র। এই দুইটা কেসের মাঝখানে কোনো কেস সত্য না। কারণ যারা খুব মেধাবী তারা কনফিউজ যে তারা কোনটাতে পড়বে, তারা তিনটাই করতে চায়, তারা তিনটাতেই ভালো। আর যে খুব খারাপ সে আদৌ জানেই না যে আমি কি করব। যদি তোমার লক্ষ্য ঠিক না থাকে তুমি প্যারালালি কোন অ্যাডমিশন গাইড পড়বা সেটা তুমি জানো না। যদি তোমার লক্ষ্য ঠিক না থাকে তুমি কোন মেন্টর ফলো করবে সেটা তুমি জানো না। যদি তোমার লক্ষ্য ঠিক না থাকে তুমি অ্যাডমিশনের পড়াশোনা কিভাবে আগে থেকে করবা সেটা তুমি জানো না। তুমি যদি এটা চিন্তা করো যে তুমি এইচএসসি পরীক্ষার পরে ভাববা, লাখ লাখ শিক্ষার্থী আছে যারা জান লাগাই দিয়ে তার একটা লক্ষ্য হচ্ছে বুয়েটের এমব্লেম প্রিন্ট করে টেবিলের সামনে লাগায় পড়তেছে, সে ঢাবি কার্জন হলে ছবি প্রিন্ট করে পড়তেছে, সে অ্যাডমিশন গাইড 2-3 বার ঠেকাচ্ছে আর তুমি এখন পর্যন্ত স্টিল নাও জানো না তুমি কিসের কোচিং করবা। তোমার কি মনে হয় তুমি তাদের সাথে কম্পিট করে পারবা? দ্য অ্যানসার ইজ নো। তারা তোমার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ফিক্স ইওর গোল। আমরা হলো মাই এইম ইন লাইফ একটা আছে না, উইদাউট এন এইম আওয়ার লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। এইসব ডায়লগ আমরা পড়ছি, বাট এইসব ডায়লগ আমরা কয়জন জানি? সো এখন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে কিভাবে তুমি তোমার কিসের কোচিং করবো, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না মেডিকেল, এরকম অনেক ভিডিও আছে, অনলাইনে অনেক মোটিভেশন আছে। অথবা ফ্যামিলির সাথে কনসাল্ট করো, নিজে চিন্তা করো যে তুমি কি পড়তে চাও, তোমার ফ্যামিলি কি পড়তে চায়, কোনটা তোমার জন্য বেটার, ইউ শুড ফলো দ্যাট। ক্লিয়ার? সো জলদি জলদি লক্ষ্য ঠিক করে ফলো। আমি বলবো লক্ষ্য ঠিক করার মোস্ট ক্লিন টাইম হলো ইন্টার ফার্স্ট ইয়ার। এরপরে লক্ষ্য ঠিক করলে তোমার মধ্যে মনে হবে যে আল্লাহ টাইম চলে গেল কি করবো। ওকে, ফার্স্ট ইয়ারের মধ্যে লক্ষ্য ঠিক করবা। এরপরে চলে আসি 12 নম্বর পয়েন্টে, সেটা হলো এমসিকিউ অর অ্যাডমিশন ভার্সিটি না পড়া। দেখো যখন তোমার হাফ ইয়ারলি এক্সাম হবে অফলাইনে, নট অনলাইনে, অনলাইন এক্সামে আমরা চুরি করে পার হয়ে যাই, আমরা তুমিও জানো আমি জানি, বাট অফলাইনে যখন আমরা এমসিকিউ এক্সাম দেব, বিশেষ করে ম্যাথ এমসিকিউ এক্সাম, ট্রাস্ট মি ভাই, আমি যে এত লাফালাফি করি না, আমি প্রথম ম্যাথ এমসিকিউ এক্সামে 25টার মধ্যে দাগাইছিলাম 10টা দাগাইতে পারছি প্রথম 20 মিনিটে মনে হয়। তারপরে কোনো মতন সবকটা দাগাইতে আসছি, পাস হয়ে গেছে কোনো মতন। আমি এত পড়াশোনা করে কোনো মতন পাস করে আসছি। এইচএসসি হোক ভার্সিটি ইউনিট হোক যে কোনো এমসিকিউতে আমাদের টাইম মেইনটেনিং এর প্রচুর সমস্যা। এন্ড আমাদের যেই টিপিক্যাল টিচাররা পড়ান তারা কিন্তু আমাদের কোনো একটা এমসিকিউ শর্টকাট দিয়ে কিভাবে করতে হয় সেটা কখনোই শেখান না। সেটা তার সিলেবাসের অন্তর্গত না, তুমি তাকে সেটা পড়ানোর জন্য পে করো না। সো তোমাকে এই যে এমসিকিউ শর্টকাট গুলা, তুমি এমসিকিউ তে নৈব থেকে ভাইয়া কেন আমার নাম্বার কম আসতেছে, কেন আমি টাইম মেইনটেইন করতে পারছি না, কারণ তুমি এটা আলাদা করে পড়তেছো না। তুমি কয়দিন গণিত বিচিত্রা বা কিউএনএ ম্যাথ এমসিকিউ সাজেশন বা কোনো ম্যাথের গাইড পড়ছো এন্ড তুমি কি ভাবো যে অলৌকিক ভাবে তুমি একদম ভালো করবা? তুমি কয়দিন ক্যালকুলেটর ট্রিক শিখছো? তুমি শিখো নাই। তুমি যদি না শিখো তুমি কিভাবে ভালো করবা? হবে না। সো এট দি এন্ড অফ দ্য ডে ইউ শুড রিমেম্বার যে তোমাকে এমসিকিউর জন্য আলাদাভাবে পড়াশোনা করতে হবে। এই জন্য কিউএনএ ম্যাথ এমসিকিউ সাজেশন, কিউএনএ ফিজিক্স এমসিকিউ সাজেশন, কিউএনএ কেমিস্ট্রি এমসিকিউ সাজেশন, কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশনের একটা সিরিজ আছে যেখানে এমসিকিউ শর্টকাট গুলো, শর্ট ট্রিক্স গুলো একাডেমিক এন্ড অ্যাডমিশন পার্ট নিয়ে কথা বলা হয়েছে। তুমি চাইলে সেগুলো কিউএনএ পাবলিকেশন পেজ থেকে অর্ডার দাও বা অন্য যেখান থেকে অর্ডার দাও, বাট অনুরোধ করতেছি এইচএসসি লাইফ থেকে এমসিকিউর প্রতি ফোকাস করো। তাইলে দেখবা তোমার এইচএসসি তে 25 মিনিটের জায়গায় 10 মিনিটে এক্সাম শেষ, 15 মিনিট তুমি বসে আসো। ইউ ওয়ান্ট দ্যাট কনফিডেন্স, আগে থেকে পড়ো। এন্ড এই জিনিসটা যদি তুমি শিখতে চাও, তুমি আমাদের এই কোর্সের ভার্সিটি প্রিমিয়াম কোর্স বা আমাদের কাছে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে ভার্সিটি কোর্সে ভর্তি হয়ে যাও। ভার্সিটি কোর্সে প্রচুর শর্টকাট শেখানো হবে এন্ড এই শর্টকাটগুলো তুমি কিন্তু তোমার এইচএসসি এমসিকিউ বা কলেজের এমসিকিউ তে ইউজ করতে পারবা। এটা তোমাকে বাকিদের চেয়ে আগায় রাখবে। সো ডু এনরোল অন এজ কোর্স ভার্সিটি কোর্স। এরপরে এমসিকিউর পরবর্তীতে আমরা আরেকটা পয়েন্টের কথা বলবো, সেটা হলো ক্যালকুলেটর ট্রিক্স প্র্যাকটিস না করা
এন্ড ম্যাথ লিখে না করা। আমি একটু নিঃশ্বাস নিচ্ছি, আমি অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছি তো টায়ার্ড হয়ে গেছি, নিঃশ্বাস নেই এন্ড এরপর আমরা একটু কমেন্ট সেকশন চেক করি। ভাই 22 ব্যাচের কিউএনএ বাংলা ফার্স্ট পেপার বই কবে আসবে? কাজ চলতেছে ভাই, এতবার কমেন্ট করার কিছু নেই, কাজ চলতেছে, আশা করা যায় সামনে 2-3 মাসের মধ্যে চলে আসবে, আসলে পেজের মধ্যে জানবা। এটা নিয়ে এত পাগল হওয়ার কি আছে ভাই? নোবেল ফাহিম কি রে ভাই, তুই এতবার কমেন্ট করছিস ভাই? ভাইয়া বুঝলাম যে অনেকে আগে গেছে, এখন আমি কি করতে পারি? ধরো তোমার সামনে একটা রেস হচ্ছে, তুমি দেখতে পাইলে যে অনেকে অনেক দূর দৌড়ে আগে গেছে, হ্যাঁ রেসের ফিনিশ, এন্ড তুমি পিছন দিকে দাঁড়ায় আছো, তুমি কি তাহলে তোমার কোচকে জিজ্ঞেস করবা স্যার আমি এখন কি করবো, স্যার আমি তো দৌড়াবো? আইদার তুমি বোকা অথবা তুমি বোকা হওয়ার ভান করতেছো। যখন বাকিরা দৌড়ানো শুরু করছে, রেস শুরু হয়ে গেছে, তোমাকে দৌড়াইতে হবে। ওদেরকে যদি ওদের সাথে কোপ আপ করতে চাও, যেহেতু তুমি পিছানো, ওদের চেয়ে অনেক জোরে দৌড়াইতে হবে। দ্যাটস দ্য থিং ইউ নিড টু ডু। ওকে, সো ক্যালকুলেটর ট্রিক্স প্র্যাকটিস না করা, ম্যাথ লিখে না করা। দেখো একটা জিনিস বুঝো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যালকুলেটর হলো ঢাল তলোয়ারের মতো, সেট ইজ লাইক বন্দুক। ম্যাথ এমসিকিউর ক্ষেত্রে অনেক বড় বড় ম্যাথ ক্যালকুলেটর ডিরেক্ট করা যায়, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক বড় বড় ম্যাথ ক্যালকুলেটর ডিরেক্ট করা যায়, বাট আমরা কয়জন এই জিনিসটা জানি? আমরা ধরে নিছি 910 এর 991 এমএক্স ক্যালকুলেটর দিয়ে আমি পার হয়ে যাব, বাট আমাদের পোলাপান ঢাকার মধ্যে যারা পড়ে তারা, বা নটরডেমে যারা পড়ে, তারা 991 ইএক্স সাদা কালো ক্যালকুলেটরটা আগে থেকে পড়ে। ইভেন আমরা যখন দিনাজপুরে বুয়েট কোচিং করতেছিলাম, আমাদের মনে হয়তো পুরা ব্যাচ মিলে সর্বোচ্চ 50 জনের কাছে ক্যালকুলেটর ছিল, ওটার নাম ছিল বুয়েট ক্যালকুলেটর। জিনিসটা এতটাই রিয়ার ছিল, এত কম মানুষ ইউজ করতো যে যারা শুধুমাত্র বুয়েটের বাইরে ওটা ইউজ করতো, সেই জন্য ওটার নাম ছিল বুয়েট ক্যালকুলেটর। তো দিনাজপুর হয়তোবা শিক্ষাগত দিক থেকে একটু পিছায়, বাট দিনাজপুরে অ্যাটলিস্ট ধরে নিতে পারে 1 লাখ পরীক্ষার্থী আছে। এই 1 লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র হয়তোবা 50 থেকে 100 জন 991 এক্স ক্যালকুলেটর ইউজ করতেন, সেগুলোর ফাংশন জানতো, যেখানে ক্যালকুলেটরটা কিন্তু অ্যালাউড অ্যাডমিশনে। যখন একটা জায়গায় সবাই বন্দুক নিয়ে যাচ্ছে, তুমি সেখানে ঢাল তলোয়ার নিয়ে কেন যাবা? যখন ক্যালকুলেটরে এত বড় বড় ম্যাথ করা যায়, সেটা কেন তুমি মুখে বা হাতে লেখা করার ট্রাই করবা? দ্যাটস আ আনইভেন গেম। কখনো বাকিদের চেয়ে পিছায় থাকার দরকার নাই। ক্যালকুলেটর ট্রিক্স এর উপর ভালো চ্যানেল, আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, 2টা ভিডিও সিরিজ আছে বিশাল বিশাল, সেগুলো দেখো, ক্যালকুলেটর ট্রিক্স গুলো প্র্যাকটিস করো, হাত ফাস্ট করো, বাকিদের চেয়ে আগে যাবা। সেকেন্ড পয়েন্ট ইজ ম্যাথ লিখে না করা। আমার লাইফের অনেক বড় একটা ভুল এবং অনেক বড় একটা বাজে অভ্যাস হলো আমি ম্যাথ দেখতাম। মনে রাখবা এইচএসসি তে ওটা অনেক ম্যাথ, ফিজিক্সে ম্যাথ, কেমিস্ট্রিতে ম্যাথ, নরমাল আমার ম্যাথেও ম্যাথ, আইসিটিতে ম্যাথ, এত ম্যাথ, তারপর তো অ্যাডমিশনের কোশ্চেন বাদই দিলাম। এত ম্যাথের মধ্যে আমি ম্যাথ কোনটা রাখে কি করব, আমার হাতে লেখা করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর সলভ আছে, সলভ গুলো দেখার পর মনে হয় আরে এটা তো সোজা, এই সমীকরণ থেকে মান ওটাতে বসাই দিলাম হয়ে গেল। বাট হিসাবটা সেটা না, এত ইজি হলে তো ভাই ম্যাথ করতে হইতো না। দেখবা পরীক্ষা হলে যখন সেম ম্যাথ করতে যাবা, তুমি পারতেছো না। কারণ কি? স্টেপ অনেক হার্ড। তোমার যে জিনিসটা মনে ছিল এইখান থেকে ওখানে দিব, ওইটা তুমি আর হচ্ছে না। কোন একটা ম্যাথ দেখা সাথে কোন একটা ম্যাথ করার বিশাল বিশাল পার্থক্য আছে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে বিশাল পার্থক্য আছে। এখন তোমাকে যে জিনিসটা আমি বলবো যে অবশ্যই অবশ্যই এভরিডে কিপ এ আওয়ার অর 2, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা টাইম রাখো ম্যাথ লিখে করার, অথবা কোন একটা ম্যাথ করতে করতে ছোট ছোট করে একটু ক্যালকুলেশন করো, এটাও তোমার মাথার মধ্যে গাঁথা যাবে। ম্যাথ দেখিও না। আমি যে জিনিসটা ফলো করতাম পরবর্তীতে, সেটা হলো আমি প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ দেখাইতাম, প্রত্যেক টাইপে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, সরি ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ দেখাই, আমি ওই একটা টাইপের ম্যাথ করতাম। অর্থাৎ মাঝে মধ্যে এমন হয় না যে একটা ম্যাথের মূল থিম সেম, জাস্ট মানগুলো চেঞ্জ হয়েছে, ওরকম করে আমি প্রত্যেকটা একটা করে দাগাইতাম, এবং ওই ম্যাথটা যখন আমি হাতে লিখে করতাম, আমি ওই টাইপের বাকি সব ম্যাথ করতাম, পারতাম। সো যখন আমরা ম্যাথ লিখে করব, তখন আমাদের যে পরীক্ষা হলে একটা ম্যাথ করতে করতে যে লাভ কি হলো মিলতেছে না, এই প্রবলেমগুলো হবে না। ওকে, সো ম্যাথ লিখে করার প্র্যাকটিস করো, ম্যাথ দেখিও না। এরপর চলে আসে অযথা কঠিন জিনিস পড়া। আমরা আবার একটু কমেন্ট সেকশনের দিকে তাকাই, আদৌ আমাদের লাইফটা চলতেছে কিনা দেখি। ভাইয়া বাজারে আমি কিউএনএ বই পাবো কি না? তোমার হলো কিউএনএ পাবলিকেশন পেজে অনলাইন থেকে অর্ডার করতে। ভাইয়া 991 ইএসকে এইচএসসি তে অ্যালাউড? অবশ্যই অ্যালাউড। এখন সেন্টার প্রতি ভ্যারি করে, অনেক সময় 991 এমএসও তারা আটকে দেয়, কি করবা? সেন্টারের উপর ডিপেন্ডেন্ট। ভাইয়া বায়োলজি ফার্স্ট পেপার কমপ্লিট হয়নি এখনো আমার, বায়োলজি ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, আমার অনেক টাইম লাগছে, এখন কি করবো ভাইয়া? তুমি হলো
মেড ইজি টেস্ট পেপার দেখো, প্রথম 15টা করে কোশ্চেন দেখো, ওই প্রথম 15টা কোশ্চেন যেসব টপিক থেকে আসছে শুধুমাত্র সেই সব টপিক পড়ে একটা চ্যাপ্টার শেষ করো ফার্স্ট টাইম, দেন পরবর্তীতে রিটেস্ট পড়িও বা এমসিকিউর জন্য দাগানো বই পড়িও। ক্লিয়ার? আচ্ছা, আমি 2-3টা কমেন্ট নিয়ে নিছি। এরপরে হলো অযথা কঠিন জিনিস পড়া। এখন আমি একটা ভিডিও বানাইছিলাম ভর্তি পরীক্ষার কুলাঙ্গার, অর্থাৎ একটা দল তোমরা দেখবে এইচএসসি লাইফে যারা হয়তো বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে না, বাট তারা টিচারের কাছে খুব প্রশ্ন করে, স্যার এটা স্যার ব্ল্যাক হোলের ভিতরে এন্ট্রপি কত, স্যার ব্যাংকিং কোনটা, আর একটু থিটা কোণে হালানো থাকলে কি হবে, স্যার থিটা কোণে ঘর্ষণের ম্যাথগুলো একটু করা দেন। তাদের প্রচুর জানার ইচ্ছা, স্যার রকেটের ম্যাথ ইন্টিগ্রেশন কিভাবে করব, প্রচুর জানার ইচ্ছা। বাট এট দি এন্ড অফ দ্য ডে যখন তুমি কলেজে বা বোর্ডের ম্যাথ তারে দেবে, সে পারে না। তাদের ইন্টারেস্টটাই থাকে কঠিন ম্যাথের দিকে। বুদবুদ রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফাটলে কি হবে, এইটা ক্যাথোডের মধ্যে কি আছে, এই কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে হলো, সায়ানাইড ঘটিত জারণ বিজারণ কিভাবে সমতা করব, এরকম প্রচুর কঠিন কঠিন জিনিসের প্রতি তাদের একটা ফ্যাসিনেশনই থাকে। বিদেশি বই পড়তেছে, আমি বলছি না বিদেশি বই খারাপ, পড়া খারাপ, আমরাও পড়ছি, বাট যখন আমি মেইন বইয়ে সবকিছু পারি তখন আমি ওই দিকে যাব, তখন আমি কঠিনের দিকে পা বাড়াবো। আমি টেস্ট পেপার মেড ইজি অ্যাডমিশনের পড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিচ্ছু সলভ করলাম না, আমি শুধুমাত্র কঠিন জিনিসের দিকে ফোকাস করলাম। দিন শেষে এত যে লাফালাফি করলাম এইচএসসিতে যায় মানা, তোমারে এত লাফালাফি করলা, ব্ল্যাক হোলের ভিতরে এন্ট্রপি নির্ণয় করলা, আমি তোমাকে হাবল ধ্রুবকের ম্যাথ দিলাম, তুমি ওখানে যে এইচ এর মানটা কোন এককে বসানো আছে, পারসেক নাকি মেগা পারসেক, ওখান থেকে পার সেকেন্ডে নিতে হয়, তুমি এই জিনিসটাও জানো না, তুমি একটা ভুল করে ফেললা। এই দলটার অন্তর্গত হয় না। হুদাহুদি কঠিন জিনিস কোন একটা ভাইয়া তোমাকে এসে চমক দেখাই দিল, এই চমক ক্রেজি চমক, ওই কঠিন ম্যাথ, এই কঠিন ম্যাথ, সেটা ভাইয়া তোমাকে তেলেসমাতি দেখাচ্ছে, তুমি যাতে ইন্টারেস্টেড হয়ে তার কাছে ভর্তি হও। ভাইয়া জাস্ট নিজের তেলেসমাতি দেখাচ্ছে, আর তুমি বোকার মতোই তেলেসমাতি দেখতেছো। নিজে একটু বুয়েটের বা ভার্সিটির বা অ্যাডমিশনের বা এইচএসসির কোশ্চেনগুলো একটু খুলে দেখো, কয়টা ওরকম কঠিন কোশ্চেন আসছে, যেই টপিক থেকে বা যে কঠিন কোশ্চেন কোনোদিন আসে সেটা তোমার বেলা আসবে। আচ্ছা, আসলেও তুমি আগে বাকি যে এভারেজ 75% কোশ্চেন আছে সেগুলোর প্রিপারেশন হয়েছে তোমার, সেটার দিকে ফোকাস করো। অযথা কঠিন জিনিসের দিকে যায় না আনটিল তোমার বই খুব কমপ্লিট, তুমি খুব ভালো স্টুডেন্ট। অযথা কঠিন জিনিস তোমার শুধুমাত্র টাইম ওয়েস্ট করবে। এটা হয়তো সাময়িক একটা ভালো লাগা দেয় যে না মুই কি হলো, মুই খুব জানো, বাট এট দি এন্ড অফ দ্য ডে তোমার কিন্তু চান্স হবে না, তুমি বোর্ড পরীক্ষা ধরা খাবা, তখন সবাই তোমাকে অপমান করবে। ওকে, এরপরে চলে আসি প্রচন্ড অনলাইন নির্ভরতা। সো এইচএসসি লাইফে আসলে আমাদের স্বাভাবিকভাবে পাখা গজায়, এবং আমি আমার লাইফে সর্বাধিক ছবি আপলোড দিয়েছি এইচএসসি লাইফে। আমার যে এখনকার আইডিটা আছে এটা রিসেন্টলি 2019 সালে খোলা। ওকে, 2019-20 তারপরে এই তো এই জায়গায়। বাট আমার যেটা শুরুর দিকের আইডি, ওখানে মনে হয় লাখ লাখ ছবি ছিল পুরাতন, আমি প্রতিদিন ছবি দিতাম। ইভেন আমার নিজের ফোন ছিল না, আমি জিহাদের ফোন দিয়ে ছবি তুলে ছবি আপলোড দিতাম। ওই সময় প্রচুর চ্যাটিং করতাম, প্রচুর অনলাইন করতাম। এখন তো ভাই অনলাইন ইউটিউবিং, ইনস্টাগ্রাম, অনলাইন কোর্সের ছড়াছড়ি, এই ভাইয়া ওই ভাইয়া, ভাইয়া অ্যাক্টিভ, ভাইয়া শেয়ার, ভাইয়ার গ্রুপ, মানে তুমি যদি চাও তুমি আজকে সকাল থেকে রাত 3টা পর্যন্ত অনলাইনে থাকতে পারবা, পসিবল। এত পরিমাণে অনলাইনে স্কোপ আছে। সো এই সময় অনলাইনে যাওয়ার একটা পাখা গোজায়। বাট এট দি এন্ড অফ দ্য ডে দিস ইজ এ টেম্পটেশন, অর্থাৎ তোমাকে একটা খারাপ জিনিসের প্রতি তোমার আগ্রহ বাড়তেছে, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে যখন তুমি অনলাইনে প্রচুর টাইম দিবা, অনলাইন প্রজাতি হয়ে যাবা, একটু নিজেকে প্রশ্ন করো এখান থেকে তোমার গেইন কি। তুমি অনলাইনে প্রচুর সোয়াগ আছে তোমার, তুমি প্রচুর ভাইয়ার কাছে অনেক ভালো, তারা তোমাকে অনেক ভালোবাসে, তারা তোমার নাম জানে, এট দি এন্ড অফ দ্য ডে তুমি কোথাও চান্স পাইলে না, অথবা তোমার এইচএসসিতে 5 পয়েন্টে আসলো না, তোমাকে কি আমি চিনবো, তোমাকে কি ওই ভাইয়া চিনবে? উত্তর হলো না। সো এই জন্য শুধুমাত্র এইচএসসি লাইফটাতে একটু স্যাক্রিফাইস করো। অনেকে বলে যে ভার্সিটি লাইফে যে অনেক পেইন, এইচএসসি লাইফে তোমাকে ধোকা দিয়ে ভার্সিটির কারণে পেইন দিবে। সত্য কথা সেটা না, ভার্সিটি লাইফের পেইন আছে, অবশ্যই আছে, বাট সেটা এইচএসসির কাছে কিছুই না। এইচএসসির কাছে ভার্সিটির পেইনটা কিচ্ছু না। সো এইচএসসি লাইফটাতে আমরা একটু স্যাক্রিফাইস করি, একটা ভালো প্রতিষ্ঠান, একটা সাদা এপ্রিলের জন্য অনেক কিছুই করা যায়, আমি যাতে সেইটুকু করি। এটুকু তোমাদের কাছে অনুরোধ যে অনলাইনে প্রচুর টাইম দিও না। আমরাও করছি এটা, বাট জিনিসটাকে যতটুকু পারো কন্ট্রোল করার চেষ্টা করো। বলতেছি না যে আমরা অনলাইনে টাইম দিই না, আমরাও দেই, বাট বিষয়টা হলো যে আমরা তো অ্যাটলিস্ট সাবধান করতেছি তোমাকে, হয়তো বা বুঝতেছি খারাপ, বাট তোমাকে সাবধান করতেছি। অনলাইনে এইচএসসি লাইফে যত কম পারো তত টাইম দাও, দরকার হলে নিজের ফোন না রেখে মায়ের কাছে ফোনটা দিবা, যখন লাগবে তখন নিয়ে নিবা। এইটুকু তো হয়তো ফ্রেন্ডরা হাসাহাসি করবে, বাট এটা কিন্তু তোমার নিজের কাছে ভালো হবে। ওকে, এরপরে আমরা তো পড়া জমা রাখা নিয়ে কথা বলছি। এরপরে হলো নির্ধারিত কিছু সাবজেক্টে উইকনেস নিয়ে আসা। আমরা 20 নম্বর পয়েন্টে নিয়ে একটু কথা বলি। সো যখন আমরা এইচএসসি তে চলে আসি, আমরা কিছু পাবলিক পেয়ে যাই যাদের নাম হলো ইঞ্জিনিয়ারিং পাবলিক, মেডিকেল পাবলিক, ভার্সিটি পাবলিক। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পাবলিক যারা, তাদেরকে আমি খুব ভালোভাবে ডিস্টিংটিভলি মনে রাখতে পারি। তাদের কাজ কি? না মামা আমি বাংলা ইংলিশ পারি না, আমার বায়োলজি পড়া যাবে না। মানে বাই ডিফল্ট যারা মনে হয় বুয়েটে পড়ে তারা মনে হয় বাংলা ইংলিশ
আর বায়োলজি পারে না। আমাদের বুয়েটে এরকম অনেক ভালো ভালো ছেলে আছে যারা বাংলা, ইংলিশ, বায়োলজিতে তুখর, কোচিং এ পর্যন্ত বায়োলজির ক্লাস নাই। আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি এ টু জেড জানতে হয়, বায়োলজি তো ভালো করতে হয়। এট দি এন্ড অফ দ্য ডে এটা কিন্তু ভুল ধারণা যে তুমি একটা সার্টেন তুমি মেডিকেলে টার্গেট নিয়ে পড়ছো তোমার ম্যাথ পারা যাবে না, এটা কিন্তু ভুল। একজন স্বয়ং সম্পূর্ণ স্টুডেন্ট সব পারবে। আমাদের বিশ্বজিৎ স্যার আমাদের কলেজের একটা কথা বলতো যে তুমি যদি বুয়েটে পড়তে চাও সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো। বুয়েটের একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে, তার একটা নির্ধারিত নাম্বারের থ্রেশহোল্ড না হইলে কাউকে ভর্তি নেয় না। সো ওই থ্রেশহোল্ডটা তোমাকে যদি পাইতে হয় তোমাকে এইচএসসি তে ভালো করতে হবে, এইচএসসি তে সব সাবজেক্টে তোমাকে প্লাস পাইতে হবে। তুমি যদি নির্ধারিত কিছু সাবজেক্টে নিজের উইকনেস তৈরি করে ফেলো যে আমি ফিজিক্স পারি না, আমি ম্যাথ পারি না, আমি কেমিস্ট্রি পারি না, আমি ইঞ্জিনিয়ারিং পাবলিক আমার বায়োলজি পারা যাবে না, আমি মেডিকেল পাবলিক আমাকে ম্যাথ পারা যাবে না। আরে ভাই তুমি একটা জিনিস পারো না এটা বলাতে তো কোনো প্রাইড নাই। হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি আমার বায়োলজি না পড়লে হবে, তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছো তুমি বায়োলজি বই কিনোই নাই, এটা তো কোনো প্রাইড না, দ্যাটস নট এ প্রাইড। প্রাইড কি একজন ভালো স্টুডেন্টের পরিচয়টা কোথায় যে না আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি বাট আমি বায়োলজিও খুব ভালো পারি, এমনও বায়োলজি ভালো পারি যে আমি মেডিকেলে চান্স পাইতে পারি, আমি মেডিকেল কোচিং করতেছি তো কি হইছে আমি ম্যাথ যে কোনো বইয়ের স্টুডেন্টের চেয়ে ভালো পারতে পারি। দ্যাটস দ্য ক্রেডিট, দ্যাটস ইওর প্রাইড, নট লাইক দ্যাট যে আমার কিছু সাবজেক্ট উইকনেস। যেমন অনেকে আছে বাংলা, ইংলিশ, আইসিটি একান্তই পড়ে না। আরে ভাই একান্ত না পড়লে তুমি প্লাস পাবা না। তোমাকে যদি আমি কোশ্চেন করে এইচএসসি তে মানুষজন প্লাস মিস করে সবচেয়ে বেশি কোন সাবজেক্টগুলোতে, তুমি যদি বলো হায়ার ম্যাথ, ফিজিক্স, না এগুলাতে তুমি প্লাসও পাই যাবা, পাসও করে যাবা। তুমি ধরা খাবা বাংলা, ইংলিশে, বাংলা ইংলিশে সর্বাধিক প্লাস মিস হয়, রিসেন্টলি আইসিটি তো মিস হয়। সো এগুলাতে কোনো সাবজেক্ট উইকনেস নিয়ে আসবে না, শুরু থেকেই পড়ো এন্ড এনরোল করো আমাদের এজ কোর্সে, এইচএসসি একাডেমিক কোর্সে, যেখানে আমরা তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সবকিছু এ টু জেড পড়াবো। শুরু থেকে অনলাইনে একটা কোর্স করো, আমাদের বাংলা আলাদা কোর্স আছে, ইংলিশ আলাদা কোর্স আছে, আইসিটি আলাদা কোর্স আছে। শুরুতে একটা কোর্সে এনরোল করো না, এনরোল করে সেটা শেষ করে ফেলো। কেন একটা সাবজেক্ট উইকনেস তুমি নিয়ে আসবা? দেখো আমি কেমিস্ট্রি পারি না, আমি ফিজিক্স পারি না, এটা বলা ইজি, এটা যে অনেকের আছে, এটা হয়তো 90% স্টুডেন্টের কোনো একটা সাবজেক্ট উইকনেস আছে, বাট এইটা বলা অবশ্যই প্রাইডের যে আমি ওই সাবজেক্টটাতে উইক ছিলাম, বাট আমি নিজে গবেষণা করছি, আমি দিনের পর দিন টাইম দিছি, দিনের পর দিন পরিশ্রম করছি। এন্ড যারা আমার ফিজিক্স হয়তো বা ভালো পারতো একটা টাইমে, যাদের ফিজিক্স স্ট্রং পয়েন্ট, আমার ফিজিক্স উইক পয়েন্ট হওয়ার পরেও আমি পরিশ্রম করে তাদের চেয়ে ভালো পারি। দ্যাটস দ্য থিং ইউ শুড বি প্রাউড অফ, দ্যাটস দ্য স্পিরিট। ওকে, এরপরে চলে আসি আমরা লাস্ট দুইটা পয়েন্ট নিয়ে, সেটা হলো নট প্ল্যানিং অ্যাহেড। অর্থাৎ তুমি অ্যাডমিশন টাইমে কোথায় কোচিং করবা, কোন ভাইয়ার কাছে পড়বা, কোন বইগুলা পড়বা, কোথায় থাকবা, কোন গ্রুপের সাথে থাকবা, আদৌ চান্স পাইলে কি হবে, চান্স না পাইলে কি হবে, এগুলো যদি তুমি চিন্তা করো, যদি তুমি অ্যাডমিশন টাইমে যায় করবা, দেন ইউ আর রং। ঢাকার ফার্ম গেটে অ্যাডমিশনের জন্য থাকার জায়গা বুকিং নিতে হয় অনেক আগে, এটা কিন্তু মাথায় রাখিও, অনেক আগে বুকিং দিতে হয়। সো এই জায়গায় একটা জিনিস বোঝা যায় যে আমি কোথায় থাকবো, কোথায় কোচিং করবো, কোন ভাইয়ার কাছে পড়বো, কোন বই পড়বো, অ্যাডমিশন টাইমে আমি কাদের সাথে থাকবো, কোনো জায়গায় চান্স না পাইলে কি করবো, এরকম অনেক কিছু প্ল্যান অ্যাহেড করে রাখতে হয়, অনেক কিছু আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। কারণ আমাদের অন্যান্য স্টুডেন্টরা কিন্তু সেই কাজটা করতেছে, আমি কেন করবো না? যদি মানুষজন ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন কোচিং করতে, আচ্ছা আমি এখানে একটা চ্যালেঞ্জ দিই, যারা 20 ব্যাচ আর 21 ব্যাচ আছো তোমরা এই ব্যাচে অ্যাডভান্স একটা কয়েকদিন পর আমরা চ্যালেঞ্জটা লঞ্চ করব, অ্যাডভান্স হলো অ্যাডমিশন কোচিং চ্যালেঞ্জ দেব, যেখানে আমরা 20 আর 21 ব্যাচের জন্য আলাদা ব্যাচ খুলবো। তোমরা অ্যাডমিশন কোচিংটা করো, বাকিদের চেয়ে একটু আগে প্ল্যান করে ফেলো, আগায় যাও, এটা তোমাদেরকে বাকিদের চেয়ে আগায় দিবে। আগায় প্ল্যান করলে তুমি বাকিদের চেয়ে আগায় থাকবে। তুমি কি নর্মাল পড়াশোনা দিয়ে তুমি যখন চিন্তা করে সিম্পল একটা বিষয় যে ঢাকা ভার্সিটিতে 84,000 মানুষজন পরীক্ষা দেয়, এই 84,000 মানুষজনের মধ্যে চান্স পায় কতজন? হয়তো বা 3,000 সিট বা 2,000 5,000 ওয়েটিং পর্যন্ত কাউন্ট ধরে নিলাম, বাকি দিতে চান্স হইলো না। সো এই 84,000 মানুষজনের সাথে কম্পিট করার জন্য এই 5,000 মানুষজন অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে, আগে থেকে প্ল্যানিং করছে। মোরাল অফ দ্য স্টোরি, এইচএসসি তে নিজের যে প্ল্যানটা যে আমি এরপরে এই চালটা ছাড়বো, এরপরে এই বইটা পড়বো, এইভাবে নোট করবো, এই স্যারের কাছে পড়বো, এই কোচিং এ যাবো, এজ কোর্সে এনরোল করবো, কিভাবে পাবলিকেশনে বই অর্ডার দেবো, আগে থেকে প্ল্যান করো, এটা বাকিদের চেয়ে আগাবে। লাস্ট বাট নট লিস্ট, এটা নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আমরা একটু কমেন্ট সেকশনটা দেখে নেব। 20টা পয়েন্ট নিয়ে কথা বলছি, কিন্তু 20টা গুনে গুনে। ওকে, অনেকজন মানুষজন দেখতেছে, এত রাতের বেলা 204 জন দেখতেছে, ধন্যবাদ। 53 মিনিটে লাইভ হয়ে গেছে। লাস্ট পয়েন্ট ইজ আত্মবিশ্বাস না বাড়ানো। ওকে, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা স্পিরিচুয়াল পার্ট, কারণ এই জিনিসটা কেউ শিখাইতে পারে না মেন্টর ছাড়া। লাস্ট বাট নট লিস্ট, মেন্টরশিপ কোর্সে এনরোল করো, একাডেমিক কোর্সে এনরোল করো প্লিজ।
আমি আই হোপ আই ক্যান গিভ ইউ ভেরি গুড গাইডলাইন্স। যাই এতবার বারবার বলছি কারণ ভাই ভর্তি আশানুরূপ না, বুঝছো না, কারণ আমিও তো ব্যবসায়ী। ওকে, সো আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? আত্মবিশ্বাস বাড়ানো। দেখো এইচএসসি লাইফটা টোটালি একটা যুদ্ধক্ষেত্র। তুমি দেখবা যে ফ্রেন্ড কোনোদিন পড়তেছিল না ও ভালো করতেছে, যে ফ্রেন্ড খুব ভালো করতেছিল সে খারাপ করতেছে। তোমার চান্স পাওয়ার কথা ছিল, তুমি পারতেছো না। কোনো একটা চ্যাপ্টার তুমি এত এফোর্ট দিয়েও পড়া হচ্ছে না, কোনো একটা চ্যাপ্টার তুমি এফোর্ট না দিয়েও হয়ে যাচ্ছে। যেই বাংলা তোমার আজীবন স্ট্রং পয়েন্ট ছিল সেই বাংলা বই তুমি কোনোদিন খুলেও দেখো নাই। তোমার পড়তে পড়তে এমন একটা পর্যায়ে সে ডিপ্রেশন চলে আসে, তোমার ব্রেকআপ হয়ে গেল, তোমার কোনো জায়গায় তুমি হয়তো গার্লফ্রেন্ড পাচ্ছ না, এই নিয়ে তুমি ডিপ্রেস, কোনোদিন তোমার পড়তেই ভালো লাগতেছে না, কেন ভালো লাগতেছে না তাও জানি না। সো এইচএসসি লাইফটা একটা খুব কনফিউজিং একটা এরিয়া। এন্ড এই 2 বছর পরে তুমি তোমার পুরো লাইফের একটা গোল বের হয়ে গেল যে তুমি কোন ভার্সিটিতে পড়বে। এত বড় একটা ডিসিশন এরকম একটা কনফিউশন টাইমের উপর। সো এই টাইমটাতে নিজেকে শক্ত করে ধরে রাখার জন্য বা যে কোনো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, অনেকে আমাকে প্রশ্ন করে ভাই বাউ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন না নিও প্রথম হলেন কিভাবে? আমি বলবো বাকি দিচ্ছে যে 1 লাখ মানুষজন পরীক্ষা দিচ্ছে, বাকি দিচ্ছে আমার ডিফারেন্স হলো আমার কনফিডেন্স ওদের চেয়ে এক্সট্রা ছিল। হয়তো আমার পড়াশোনা তাদের লেভেলেই ছিল, বাট আমার কনফিডেন্স তাদের চেয়ে এক্সট্রা ছিল। এটার কারণে তোমার যেটা হবে যে পরীক্ষা হলো হঠাৎ করে আল্লাহ কি হবে, কি করবো, আমি চান্স পাবো কিনা, মনের মধ্যে ব্রেনের মধ্যে ডাউট থাকবে, তোমার শরীর এটা এক্সিকিউট করবে। তুমি যদি বিলিভই না করো তুমি চান্স পাবা, আমার কি চান্স হবে, আমার কি চান্স হবে, আল্লাহ আমার কি 5 হবে, আমার কি এইচএসসি তে 5 হবে। আরে ভাই আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য চিন্তাও করি না যে আমার বোর্ডের বাইরে প্লেস আসবে, 5 তো বহুত দূরের কথা, গোল্ডেন নিয়েও চিন্তা করি নাই। আমরা কখনো বোর্ড পরীক্ষার আগে এটা ভাবি না যে আদৌ চান্স হবে কিনা, আমরা চিন্তা করতাম কোন সাবজেক্ট নিয়ে পড়বো। দ্যাট শুড বি ইওর কনফিডেন্স লেভেল। ওভার কনফিডেন্স ভালো না অনেকে বলে, আমি বলবো যে ওভার কনফিডেন্সে ভুগো। ওভার কনফিডেন্স থাকলে অ্যাটলিস্ট তোমার এই যে পড়াশোনার প্রতি এফোর্টটা বাড়ে যাবে। আর এই যে হাজার হাজার মানুষজন, হাজার হাজার ফ্রেন্ড, হাজার হাজার ফ্যামিলি মেম্বার, হাজার হাজার রিলেটিভ যে আমাদেরকে অপমান করে, আমাদেরকে সাপোর্ট করে না, আমাদেরকে ভুল পথ দেখা দেয়, এত যে আমরা ভুল করি, এত যে আমাদের লাইফের প্রবলেম গুলা কারোর সাথে শেয়ার করতে পারি না, নিজেরা ধুকে ধুকে মরি। ওভার কনফিডেন্স হইলে হয়তো বা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। ওভার কনফিডেন্ট আমরা খুব অল্প একটা জিনিসকে ওভার কনফিডেন্স করে দিই। ওভার কনফিডেন্স আসলে আমরা নিজেরাও দেখি নাই। একটা মানুষ যখন সিম্পলি কনফিডেন্ট হওয়ার ট্রাই করে আমরা তাকে ওভার কনফিডেন্ট ট্যাগ লাগাই দিই। বাট এই ওভার কনফিডেন্ট হওয়াটাই কিন্তু আমাদেরকে অনেক দূর আগায় নিয়ে যায়। এই কনফিডেন্সটুকু আমাদেরকে খারাপ টাইমে বাঁচায় রাখে। এই কনফিডেন্সটুকু আমাকে মনের ভিতর থেকে বলে যে না তুমি পারবা, হয়তো বা ম্যাথ পরীক্ষা আজকে খারাপ হয়েছে কালকে ওকে কাটাবা। এই কনফিডেন্সটা আমাকে বলে যে ঠিক আছে আমার ব্রেন কম হইতে পারে বাট আমার এফোর্ট দেওয়ার এবিলিটি বাকিদের চেয়ে অনেক গুণে বেশি। তুই একবার পড়বি আমি 100 বার পড়বো, তুই 1 ঘন্টা পড়বি আমি 100 ঘন্টা পড়বো, বাট তোকে আমি কাটাবো। দ্যাটস দ্য কনফিডেন্স উই নিড ইন এইচএসসি লাইফ। কারণ এই যে এতগুলা ভুল আমি যদি লিখি সারা রাত লিখতে পারবো, বাট এই ভুলগুলা থেকেও যখন একটা ভুল হয়ে গেছে সেখান থেকে বের হয়ে আসার উপায় হলো কনফিডেন্স, যে না আমি পারবো। আত্মবিশ্বাসটা যে আমি পারবো, যা হয় হোক দুনিয়া ধ্বংস হয়ে যাক না আমি পারবো, আমাকে পারতে হবে। বিল্ড আপ দ্যাট কনফিডেন্স, ডে বাই ডে নিজের উপর বিলিফটা বাড়াও। ছোট ছোট পরীক্ষা দাও, পরীক্ষাগুলোতে ভালো করে কনফিডেন্স বাড়াও, নিজেকে বুঝাও যে না ভাই তুই পারবি। আজীবন যদি কনফিউশনই থাকলা তাহলে ওই প্রতিষ্ঠান তোমার জন্য না, ওই প্রতিষ্ঠানকে তুমি ডিজার্ভ করো না। একটা প্রতিষ্ঠান চায় আমি সেরাদেরকে পাই, এন্ড সেরাদের কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস, আত্মসম্মান অনেক বেশি থাকে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস লাইফ। লাস্ট বাট নট লিস্ট, কিউএনএ পাবলিকেশন থেকে বই অর্ডার করার জন্য কিউএনএ পাবলিকেশনের পেজে যাও। এছাড়াও আমাদের এইচএসসি একাডেমিক 2022 এর 6 মাসের কোর্স মাত্র 2000 টাকায় রেজিস্ট্রেশন চলতেছে, 5 তারিখ অফ হয়ে যাবে। আমার পার্সোনাল প্রিসাইজ মেন্টরশিপ কোর্স রেজিস্ট্রেশন চলতেছে, সেটারও অফ হয়ে যাবে 5 তারিখে। এন্ড এইচএসসি 21 রিভিশন ব্যাচের রেজিস্ট্রেশন চলতেছে, সেটারও অফ হয়ে যাবে 5 তারিখে। সো 5 তারিখের মধ্যে কোর্সগুলোতে জলদি জলদি রেজিস্ট্রেশন করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইন লাইভে।